স্বাগত ছাত্ররা। আজকে আমরা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগের চতুর্থ পর্ব শুরু করব। আগের তিনটি পর্বে আমরা বংশগতি অংশটা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করেছি। আজকে আমরা জিনগত রোগ অংশটা শুরু করব এই চতুর্থ পর্বে। তাহলে চলো শুরু করা যাক। আশা করি আগের ভিডিওগুলো তোমরা ভালো করে দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আরেকবার ভালো করে দেখে নাও, কারণ আগের ভিডিওর যে কনসেপ্টগুলো জানার বিষয়গুলো এই ভিডিওতেও সমানভাবে দরকার হবে। ঠিক আছে, তাহলে এসো শুরু করা যাক। কয়েকটি জিনগত রোগ যেটা আমরা চতুর্থ পর্বে আজকে আলোচনা করব। তাহলে জিনগত রোগ কাকে বলে? পরিবেশ মধ্যস্থ বিভিন্ন ভৌত ও রাসায়নিক মিউটাজেনের প্রভাবে মানবদেহে ক্রোমোজোমের মধ্যস্থ জিনসজ্জার রৈখিক ক্রমের পরিবর্তন ঘটে, ফলে নতুন জিন বিন্যাসের সৃষ্টি হয়। এছাড়া ক্রোমোজোমের গঠনগত ও সংখ্যাগত পরিবর্তনের ফলেও মানবদেহে বিভিন্ন অস্বাভাবিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। জিনগত পরিবর্তনের ফলে মানবদেহে প্রকাশিত এই সব অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলিকেই জিনগত রোগ বলে। তাহলে দেখো, অনেকগুলো নতুন নতুন শব্দ তোমরা শিখলে। প্রথম হচ্ছে মিউটাজেন। মিউটাজেন কি ব্যাপার? দেখো, তোমরা প্রথম পর্বে যেটা আমি এই চ্যাপ্টারের প্রথম পর্বে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে একটা কথা বলেছিলাম, মনে করে দেখো, সেটা হচ্ছে মিউটেশন। ঠিক আছে, মিউটেশন মানে কি ছিল? পরিব্যক্তি বা জিনের কোনো পরিবর্তন। যে সকল ভৌত ও রাসায়নিক পদার্থ এই মিউটেশন ঘটায়, অর্থাৎ জিনের ক্রোমোজোমের মধ্যে জিনের যে কোনো রকম পরিবর্তন ঘটায়, তাদেরকেই বলা হয় মিউটাজেন। মিউটাজেন কোনো ভৌত পদার্থ হতে পারে, রাসায়নিক পদার্থ হতে পারে। কীরকম ভৌত পদার্থ? ধরো, এই যে সূর্য থেকে আসে অতিবেগুনি রশ্মি, ইউভি রে, ঠিক আছে, এটা একটা মিউটাজেন। এক্স রশ্মি, ঠিক আছে, এক্স রে, এটা একটা মিউটাজেন। পরমাণু বোমার সময় সেই পারমাণবিক সেই বিস্ফোরণের ফলে যে গামা রে নির্গত হয়েছিল, গামা রশ্মি, ঠিক আছে, এটা একটা মিউটাজেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে ফিজিক্যাল মিউটাজেন বলা হয়। এছাড়াও আরও অনেক কেমিক্যাল পদার্থ, রাসায়নিক পদার্থ, হ্যাঁ, সেগুলো মিউটাজেনের মধ্যে পড়ে, অর্থাৎ তাদের মাধ্যমেও জেনেটিক পরিবর্তন ঘটে। তো এই সকল মিউটাজেনের প্রভাবে যদি মানবদেহে ক্রোমোজোম মধ্যস্থ জিনসজ্জার রৈখিক ক্রমের পরিবর্তন ঘটে। আমরা জানি যে একটা, ধরো এই যে একটা ক্রোমোজোম, তার উপরে জিনগুলো যদি ধরি পয়েন্টের মতো করে সাজানো আছে, তাহলে এদের যে ডিএনএ অংশ রয়েছে, যে ডিএনএ অংশগুলো দিয়ে জিন গঠিত, সেই ডিএনএ অংশগুলোর মধ্যে একটা সিকোয়েন্স থাকে নির্দিষ্ট। ঠিক আছে, এটা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলে যে এ টি জি সি, এ এ টি সি, এরকম করে কতগুলো নির্দিষ্ট রৈখিক সিকোয়েন্স থাকে। তো এই সিকোয়েন্সগুলোরও পরিবর্তন হতে পারে। ক্রোমোজোমে ওভারঅল যে কোনো পরিবর্তন হতে পারে। ওভারঅল বলতে আমি বোঝাচ্ছি যে ক্রোমোজোমের কোনো অংশটা, ধরো এখানে বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে গেল, মানে এটাকে বলা হয় ডিলিশন তখন। ঠিক আছে, ক্রোমোজোমের যে কোনো অংশটা যদি বিচ্ছিন্ন হয়ে কেটে নষ্ট হয়ে যায়, সেটাকে বলে ডিলিশন। এছাড়া ক্রোমোজোমের যে কোনো একটা অংশ, ঠিক আছে, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে পুরো উল্টো দিকে ঘুরে রিভার্স হয়ে আবার ওখানে জুড়ে যেতে পারে। ঠিক আছে, এরকম জিনিসকে বলে ইনভার্সন। তো এরকম কতগুলো ঘটনা এই মিউটাজেনগুলো ঘটাতে পারে, যে ক্রোমোজোমকে মাঝখান থেকে কেটে দিতে পারে, সাইড থেকে কেটে দিতে পারে। ঠিক আছে, তার ফলে এই গোটা জিনের পরিবর্তন হয়। একটা গোটা জিন ডিলিট হয়ে যেতে পারে, জিনের কোনো রৈখিক তার সজ্জাক্রম, যেটা ডিএনএর যে সিকোয়েন্স, তারও কোনো পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এইগুলো যদি কারো শরীরে, কোনো জীবের শরীরে এই ধরনের পরিবর্তন ডিএনএ বা জিনের মধ্যে ঘটে, তাহলে কিন্তু বিভিন্ন রকম অস্বাভাবিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। ঠিক আছে, এই অস্বাভাবিক বৈশিষ্ট্য, অর্থাৎ সেই জিনটার যা স্বাভাবিক কাজ করার তার কথা ছিল, সেই কাজটা সে করবে না। তখন সে অন্যরকম একটা প্রোটিন তৈরি করবে, অন্য ধরনের কোনো বৈশিষ্ট্যের সে প্রকাশ ঘটাবে। সেই অস্বাভাবিক বৈশিষ্ট্যটাই হচ্ছে এক একটা রোগ। ঠিক আছে, তাহলে জিনগত রোগটা কি সেটা মোটামুটি বোঝা গেল আশা করি। ঠিক আছে, তাহলে জিনগত রোগ হচ্ছে যে পরিবেশ মধ্যস্থ বা যে কোনো মিউটেশনের প্রভাবে উৎপন্ন হয়
এই যে সিকোয়েন্স অর্থাৎ ক্রোমোজোম বা ডিএনএর সিকোয়েন্সে কোনো রকম পরিবর্তন উৎপত্তি হয় এবং সেগুলো অস্বাভাবিক কোনো রকম বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, সেগুলোর ফলে জিনগত রোগের উৎপত্তি হয়। এই সব স্বাভাবিক পরিবর্তনগুলো কিন্তু এক জনু থেকে অন্য জনুতে বংশগতি অনুসারে ট্রান্সফার হতে পারে, ঠিক আছে। যেমন আমরা সেই পড়েছিলাম মেন্ডেলের যে বৈশিষ্ট্যগুলো, যেটা এক জনু থেকে অন্য জনুতে অর্থাৎ পিতৃজনু থেকে যে অপত্য জনুতে ট্রান্সফার হচ্ছে, ঠিক সেই নিয়মেই প্রায় ওই অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলো বা এই যে পরিবর্তনগুলো, মিউটেশনগুলো কিন্তু এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হতে পারে, অর্থাৎ ট্রান্সফার হতে পারে। তাহলে এই জিনগত রোগগুলো কিন্তু শুধু যে রোগ হিসেবে একজনের শরীরেই উৎপন্ন হতে পারে তা নয়, এগুলো কিন্তু আবার পরবর্তী জেনারেশন অর্থাৎ সেই যে ব্যক্তির এই রোগ আছে তার যে অপত্য, তার যে পরবর্তী জেনারেশন, তার মধ্যেও কিন্তু এটা সঞ্চারিত হতে পারে, ঠিক আছে। তাহলে জিনগত রোগ শুধু একটা ব্যক্তিতেই উৎপন্ন হবে বা একটা জেনারেশনেই মিউটেশনের ফলে উৎপন্ন হবে সেটা নয়, এটা কিন্তু পরপর জেনারেশন আফটার জেনারেশন প্রত্যেকটা জনুতে কিন্তু এটা ধীরে ধীরে জিন বংশগতির মাধ্যমে সঞ্চারিত কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখে নিই যে কি কি যে জিনগত রোগ আমরা এখানে পড়ব। দেখো, আমরা এখানে দু ধরনের জিনগত রোগ পড়ব, ঠিক আছে। আমরা এখানে পড়ব এক ধরনের মিউটেশন যেগুলো জিনগত রোগ সৃষ্টি করে, যেটা আমাদের দেহ ক্রোমোজোম বা অটোজোমে হয়, ঠিক আছে। এই হচ্ছে দেহ ক্রোমোজোম ঘটিত মিউটেশন। দেহ ক্রোমোজোম মানে কি? অটোজোম, ওই যে আমাদের মানুষের ক্ষেত্রে কজোড়া অটোজোম থাকে? 22 জোড়া, মানে 44টা। তাহলে সেই সব ক্রোমোজোমগুলো অর্থাৎ দেহ ক্রোমোজোমগুলোতে মিউটেশনের ফলে বা দেহ ক্রোমোজোমের ডিএনএতে মিউটেশনের ফলে যে যে রোগগুলো হয় সেগুলোকে দেহ ক্রোমোজোম ঘটিত জিনগত রোগ বলে। আর এক ধরনের রোগ আছে যেগুলো এক্স ক্রোমোজোম ঘটিত মিউটেশনের ফলে সৃষ্টি, অর্থাৎ এক্স ক্রোমোজোমে উপস্থিত যে কোনো জিনে সেই মিউটেশনের ফলে সেই রোগ সৃষ্টি হয়, তাকে আমরা বলবো এক্স ক্রোমোজোম ঘটিত জিনগত রোগ। কেন দুটোকে আলাদা করলাম? দুটোই তো ক্রোমোজোম ঘটিতই, তাহলে দুটোকে আলাদা করলাম কেন? কারণ দেহ ক্রোমোজোমে উৎপন্ন যে মিউটেশন সেটার যে বংশগত সঞ্চরণ, এক্স ক্রোমোজোমে উৎপন্ন যে মিউটেশন সেটার যে বংশগত সঞ্চরণ, দুটো কিন্তু দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এই জন্য আমরা দুটো আলাদা ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হচ্ছে দেহ ক্রোমোজোম ঘটিত মিউটেশনের ফলে উৎপন্ন জিনগত রোগ, আর একটা হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত জিনগত রোগ বা এক্স ক্রোমোজোম ঘটিত মিউটেশনের ফলে উৎপন্ন জিনগত রোগ, ঠিক আছে। তাহলে দেহ ক্রোমোজোমের আন্ডারে আমরা কি আছে? আন্ডারে দেখে নিই, একটা রোগ আমরা পড়বো এখানে, সেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া, ঠিক আছে। দেহ ক্রোমোজোমের আন্ডারে আমরা একটাই রোগ পড়বো যেটা অটোজোম ঘটিত রোগ বলা হয়, ঠিক আছে। সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। আর এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এটা আমরা দুটো পড়বো এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, সেটা একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা, ঠিক আছে। তাহলে এই তিনটে রোগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। থ্যালাসেমিয়া যেটা অটোজোম ঘটিত, হিমোফিলিয়া, আর একটা হচ্ছে বর্ণান্ধতা। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, এই যে তিনটে রোগ আমরা পড়ব, এই তিনটে রোগই কিন্তু অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, ঠিক আছে। প্রচ্ছন্ন জিনগত রোগ, ঠিক আছে। প্রচ্ছন্ন জিনগত রোগ হওয়ার জন্যে এগুলো কিন্তু সবসময় দেখা যাবে যে এটার যে মিউটেটেড জিনটা আছে সেটা কিন্তু সর্বদা হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ হতে পারে, ঠিক আছে, যেহেতু এটা প্রচ্ছন্ন। আমরা যা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে ধরো বড়টি, সেই মেন্ডেলের লম্বা হওয়ার বৈশিষ্ট্য মোটর গাছে, তাহলে সেটা ছিল প্রকট, আর ছোটটি বেটে হওয়ার বৈশিষ্ট্য সেটা ছিল প্রচ্ছন্ন। তাহলে আমরা দেখেছিলাম বড়টি ছোটটি যখন হেটেরোজাইগাস কন্ডিশনে আছে তখন বড়টিটা থাকার জন্য শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, এইটা সুপ্ত অবস্থায় থাকছে। বেটে হওয়ার যে জিনটা, সেটা এটে হওয়ার যে অ্যালিলটা, সেটার প্রকাশ কিন্তু হচ্ছে না, সেটা সুপ্ত অবস্থায় থাকছে। তাহলে বেটে কখন প্রকাশিত হতে পারে? একমাত্র হোমোজাইগাস অবস্থা, অর্থাৎ যখন দুটো অ্যালিলই ছোটটি আছে তখনই একমাত্র কিন্তু প্রকাশিত হতে পারে। এই সব রোগগুলোতেও কিন্তু ঠিক এই রকম, এটার প্রচ্ছন্ন জিন অ্যালিল বা মিউটেটেড জিন হিসেবেই এগুলোর প্রকাশ ঘটবে একমাত্র, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় কিন্তু প্রকট জিনটার প্রকাশ ঘটবে, যে প্রকট জিনটা স্বাভাবিক অবস্থাকে ডিনোট করবে, আর প্রচ্ছন্ন জিনটার প্রকাশ ঘটবে তখনই যখন সেটা হোমোজাইগাস অবস্থায় থাকবে। এই সব রোগগুলোই কিন্তু আসলে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা কিন্তু মাথায়
রাখতে হবে। তাহলে এই থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই 3 রকম আমরা আজকে পড়ব। আর হিমোফিলিয়া আর বর্ণান্ধতা যদিও এদের মেন বংশগতিটা পুরোটাই এক্স ক্রোমোজোম নির্ভর, কিন্তু এদেরও কিছু কিছু ভাগ আছে যেগুলো আবার অটোজোম ঘটিত। এগুলো আমরা ধীরে ধীরে দেখছি, প্রত্যেকটা রোগ যখন আমরা আলাদা করে দেখব তখন জানবো। কিন্তু একটা জিনিস এই তিনটেতেই কমন, সেগুলো হচ্ছে এটা কিন্তু তিনটেই প্রচ্ছন্ন জিনগত রোগ। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী স্লাইডে। তাহলে প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কথার অর্থ কি? দেখো, এই যে থ্যালা, এই কথাটা এসছে একটা গ্রিক শব্দ থ্যালাজা থেকে, THALASA। এই থ্যালাজা কথার অর্থ হচ্ছে, গ্রিক শব্দ এটা, এটার অর্থ হচ্ছে সি বা সমুদ্র। ঠিক আছে, আর এমিয়া বা সেমিয়া এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, এটার অর্থ হচ্ছে রক্ত। অর্থাৎ যে রক্ত ঘটিত রোগ, ঠিক আছে, সমুদ্রে গেলে দেখা যায়, তাদের সেইটাকে বলা হয়, মানে বলা হতো থ্যালাসেমিয়া। অ্যাকচুয়ালি সমুদ্রের সঙ্গে এটা সরাসরি কোনো সম্পর্ক নেই। ভূমধ্যসাগরীয় অঞ্চলে যেসব নাবিকেরা সমুদ্রে প্রায়ই যাত্রা করতে যেত, ট্রাভেল করতে যেত, তাদের মধ্যে এই রোগটা বেশি দেখা গেছিল প্রথম, বা তাদের মধ্যেই এই রোগটা প্রথম দেখা গেছিল বলে একে থ্যালাসেমিয়া নাম দেওয়া হয়েছে। তাহলে কাকে বলে থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া হচ্ছে মানবদেহে অটোজোম বাহিত, আগেই বলেছিলাম অটোজোম ঘটিত অর্থাৎ দেহ ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ, যা মানবদেহে হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটিজনিত কারণে সৃষ্টি হয় এবং মানবদেহে অ্যানিমিয়ার মতো রোগ লক্ষণ সৃষ্টি করে। দেখো, অ্যানিমিয়া কথাটা কিন্তু তোমরা আমার মনে হয় সকলেই শুনেছ। অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়া আমাদের শরীরে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তে, আরবিসিতে আমাদের যে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেলের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের ঘাটতির জন্য যে রোগ হয় সেইটাকেই বলা হয় অ্যানিমিয়া। ঠিক আছে, তাহলে দেখো থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে মানবদেহে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটিজনিত একটা রোগ। তাহলে আমাদের এই রোগটার কারণটা বা এই রোগটা কেন হয়, কিভাবে হয়, এটা জানার জন্যে আমাদের হিমোগ্লোবিন যে আমাদের যে প্রোটিনটা আছে, যেটা আমাদের আরবিসি, রক্তের আরবিসি বা লোহিত কণিকার মধ্যে থাকে, সেই প্রোটিনটা সম্পর্কে একটু সংক্ষেপে আমাদের জেনে নিতে হবে। দেখো, এইটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের হিমোগ্লোবিনের স্ট্রাকচার। হিমোগ্লোবিনকে কোয়াটারনারি প্রোটিন বলা হয়। ঠিক আছে, এটার 4টে মোটামুটি মোটিফ আছে। ঠিক আছে, হিমোগ্লোবিন নামটা এসছে এই যে হিম অংশটা, HEM, হিম অংশটা, এই হিম অংশটা একটা প্রোটিন, আর গ্লোবিউলিন বা গ্লোবিন অংশটা কিন্তু আরেকটা প্রোটিন। এই দুটো মিলিয়ে যে কোয়াটারনারি স্ট্রাকচার হিমোগ্লোবিনের, সেটা তৈরি হয়। হ্যাঁ, এতে কি থাকে? এতে একটা হিম পার্ট থাকে। এই যে দেখো লাল অংশটা দেখানো হয়েছে, এইটা হচ্ছে সেই হিম পার্ট। হিম পার্টে দুটো অংশ থাকে। ঠিক আছে, হিম পার্টে দুটো অংশ থাকে, একটা হচ্ছে লৌহ, জানো এটা যে লৌহ গঠিত একটা শ্বাসরঞ্জক এটা, তাহলে একটা লৌহ থাকে, আর একটা থাকে পরফাইরিন। পরফাইরিন বলে একটা জৈব যৌগ। ঠিক আছে, পরফাইরিন, এটা হবে ফাইরিন, পরফাইরিন বলে একটা জৈব যৌগ, এটা হচ্ছে হিম প্রোটিন। আর গ্লোবিউলিন প্রোটিন, এখানে অ্যাডাল্ট হিমোগ্লোবিনে দু প্রকারের গ্লোবিউলিন প্রোটিন থাকে। ঠিক আছে, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। ঠিক আছে, তাহলে এই যে গ্লোবিউলিনগুলো, এই যে আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন, দুরকম অ্যামিনো অ্যাসিড চেন দ্বারা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে আলফা গ্লোবিউলিনের দুটো চেন থাকে। ঠিক আছে, এই সবুজ দিয়ে দেখো আলফা গ্লোবিউলিন দেখানো হয়েছে, এই হচ্ছে আলফা 1 গ্লোবিউলিন চেন, আর এই হলুদ যেটা রয়েছে সেটা দিয়ে দেখো বিটা গ্লোবিউলিন দেখানো হয়েছে। ঠিক আছে, সেটা দুটো থাকে। তাহলে প্রত্যেকটা হিমোগ্লোবিনের মধ্যে দুরকম গ্লোবিউলিন থাকে। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, যেটা দুটো শৃঙ্খল থাকে, অ্যামিনো অ্যাসিড শৃঙ্খল থাকে। ঠিক আছে, একটা হচ্ছে আলফা 1 আর একটা হচ্ছে আলফা 2। আর অপরদিকে বিটারও দুটো শৃঙ্খল থাকে, একটা হচ্ছে বিটা 1 আর একটা হচ্ছে বিটা 2। ঠিক আছে, তাহলে আমাদের এই যে থ্যালাসেমিয়া রোগটা কখন হয়? যখন এই শৃঙ্খলগুলো উৎপন্ন হওয়ায় বাধাপ্রাপ্ত হয়।
ঠিক আছে? এই শৃঙ্খলগুলো যদি ঠিকঠাক উৎপন্ন না হয়, এগুলো অবভিয়াসলি সাধারণভাবে কোনো জিনের মাধ্যমেই নিশ্চয়ই উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে এই জিনগুলো যেগুলো এই প্রোটিনগুলো বা এই গ্লোবিউলিন শৃঙ্খলগুলো উৎপন্ন করে, সেই জিনগুলো যদি ঠিকঠাক কাজ না করে, সেখানে যদি কোনো মিউটেশন ঘটে জিনের মধ্যে, তাহলে যে সমস্যার সৃষ্টি হয় সেই রোগটাকেই বলা হয় থ্যালাসেমিয়া, ঠিক আছে? তাহলে হয় আলফা জিনে প্রবলেম হবে, মানে আলফা শৃঙ্খল উৎপাদন করতে প্রবলেম হবে, আর নয়তো বিটা শৃঙ্খল উৎপাদন করতে প্রবলেম হবে। তাহলে এই প্রবলেমটা হওয়ার জন্য কি হয়, যে ঠিকঠাক হিমোগ্লোবিন তৈরি হয় না, গ্লোবিলিন যদি স্ট্রাকচার ঠিকঠাক তৈরি না হয়, আলফা বা বিটা গ্লোবিন, তাহলে অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা প্রাপ্তবয়স্কদের হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হয় না। তার ফলে ত্রুটিপূর্ণ গঠনযুক্ত হিমোগ্লোবিন উৎপন্ন হওয়ায় সেটা অক্সিজেন পরিবহন করতে বা সঠিকভাবে অক্সিজেন পরিবহন করে সেগুলোকে বিভিন্ন কোষীয় অংশে পৌঁছে দিতে সেটা ব্যর্থ হয়, ঠিক আছে? তার ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয় এবং যে রোগটা হয় সেটাকেই বলা হয় থ্যালাসেমিয়া, ঠিক আছে? তাহলে বোঝা গেল, তাহলে রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে ব্যাহত হবে, সেটা কি ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয় বিভিন্ন জিনগত কারণে, সেটাই হচ্ছে থ্যালাসেমিয়া। দেখো, এই যে আলফা বা বিটা কোন গ্লোবিউলিন চেন উৎপাদনে অসুবিধা হয় বা প্রবলেম হয়, সেটার উপর নির্ভর করে দুরকম থ্যালাসেমিয়ার প্রকারভেদ হয়, ঠিক আছে? একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, অবভিয়াসলি যেটা আলফা শৃঙ্খল উৎপাদন ব্যাহত হয় সেটাকেই বলা হয় আলফা থ্যালাসেমিয়া, আর যেটা বিটা শৃঙ্খল উৎপাদন ব্যাহত হয় সেটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। একটু আগেই বলেছি যে এগুলো সবই হচ্ছে অটোজোম ঘটিত, থ্যালাসেমিয়া একটা অটোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে? এখানে সংজ্ঞাতেও লেখা আছে। তাহলে এটা কোন অটোজোমে প্রবলেমের জন্য হয়? 16 নম্বর ক্রোমোজোমে প্রবলেমের জন্য হয়, অর্থাৎ আলফা থ্যালাসেমিয়া যে রোগটা আছে, অর্থাৎ আলফা যে শৃঙ্খল হিমোগ্লোবিনের সেটা তৈরির জন্য যে জিনটা রয়েছে, সেই জিনটা কিন্তু রয়েছে আমাদের 16 নম্বর ক্রোমোজোমে, আর বিটা থ্যালাসেমিয়া তৈরির যে জিনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের 11 নম্বর ক্রোমোজোমে। দেখো, এই যে আমি যদি মোটামুটি এই একটা ছবি দেখাই, যে টোটাল ক্রোমোজোমগুলো মানুষের নাম্বার দিয়ে দেখানো রয়েছে, দেখো এই ক্রোমোজোমগুলোতে নাম্বার দিয়ে দেখালে, দেখো এই যে 16 নম্বর ক্রোমোজোম, এইটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী, আর অপরদিকে এই 11 নম্বর ক্রোমোজোমটা, এইটা কিন্তু বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী, ঠিক আছে? তাহলে 11 নম্বর ক্রোমোজোমে থাকে বিটা শৃঙ্খল উৎপাদনের জিন, আর আলফা থ্যালাসেমিয়া যেটা 16 নম্বর ক্রোমোজোমে মিউটেশনের জন্য হয়, সেই মিউটেশনটা ঘটে হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে, যেটাতে আলফা শৃঙ্খল উৎপাদনের জিন থাকে। এই জিনগুলোতে কোনো না কোনো মিউটেশনের জন্য এই দুটো রোগ যথাক্রমে হয়। আরেকটা জিনিস কি জানতে হবে, এই যে আলফা থ্যালাসেমিয়াটা, এটা দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ঠিক আছে, এছাড়া ভূমধ্যসাগরীয় অঞ্চলের কিছু দেশে এটা দেখা যায়, ঠিক আছে? আর বিটা থ্যালাসেমিয়াটা দেখা যায় মেনলি ভূমধ্যসাগরীয় অঞ্চল, এছাড়া আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এসব জায়গাতেও দেখা যায়, তবে অল্প পরিমাণে। সব থেকে বেশি দেখা যায় এটা কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে, সেখান থেকে এই থ্যালাসেমিয়া নামটা উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে ভালো করে। তাহলে থ্যালাসেমিয়া শব্দটা প্রথম 1932-তে, ঠিক আছে, প্রথম বলা হয়েছিল। তো এই রোগটা মেনলি হিমোগ্লোবিনের দুটো চেন, অর্থাৎ আলফা শৃঙ্খল এবং বিটা শৃঙ্খল, এই দুটো উৎপাদনে ব্যাহত হওয়ার জন্য এই রোগটা হয়। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে একটু কথা বলা দরকার। বিটা থ্যালাসেমিয়াকে আরেকটা নামে জানা হয়, সেটাকে বলা হয় কুলির অ্যানিমিয়া, ঠিক আছে? বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম আছে কুলির অ্যানিমিয়া। এ কুলি কি সেই যেটা স্টেশনে মাল তোলে সেই কুলি? না, এমনি একজন সায়েন্টিস্টের নাম, এনার নাম হচ্ছে থমাস বেন্টন কুলি, ঠিক আছে? থমাস বেন্টন কুলি, ইনি 1925 সালে, ঠিক আছে, 1925 সালে ইনি কিন্তু প্রথম এই বিটা থ্যালাসেমিয়া মেজর যে রোগটা, এইটা সম্পর্কে গবেষণাপত্র পেশ করেছিলেন। তো সেই তার নাম অনুসারেই এই বিটা থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়, ঠিক আছে? এই কুলি বানানটা কিন্তু এই, তাহলে এই থমাস বেন্টন কুলির নামে এটাকে কুলির অ্যানিমিয়া বলা হয়। উনি
আমেরিকার মিশিগান হসপিটালে, শিশু হাসপাতালে একজন চিকিৎসক ছিলেন যখন এই গবেষণাটা তিনি করেন। 1925 সালে তিনি একটা পেপার বার করেন। সেই পেপারে তিনি প্রথম পিটা থ্যালাসেমিয়া মেজরের কথা বলেন, যেটাকে কোলির অ্যানিমিয়া নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এসো দেখে নিই যে এই দুটো রোগ কিভাবে হয়, তাদের জিনগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি কি জিনের জন্য বা কিভাবে সেই জিনগুলো 16 নম্বর ক্রোমোজোম বা 11 নম্বর ক্রোমোজোমে এগুলো ছড়ানো আছে। তাহলে প্রকারভেদ দেখো, দুরকম প্রকারভেদ আমরা দেখেছি, যে একটা আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া। দেখো, আলফা থ্যালাসেমিয়াটা আগেই বলেছিলাম যে 16 নম্বর ক্রোমোজোমে কোনো একটা অস্বাভাবিকতার জন্য হয়, এটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম। তাহলে 16 নম্বর ক্রোমোজোমে অস্বাভাবিকতার জন্য হয়। তাহলে একটা জিনিস আমাদের জানতে হবে যে এই জিনগুলো কিভাবে থাকে। দেখো, নর্মালি আলফা যে শৃঙ্খল যে তৈরি হয়, দুটো আলফা শৃঙ্খল যে তৈরি হয়, তার জন্যে 4টে অ্যালিল থাকে। ঠিক আছে, অর্থাৎ দুটো জিনের দুটো লোকাস আছে এবং তার জন্য 4টে অ্যালিল আছে। কি কি? আলফা ওয়ান এই দুটো অ্যালিল, আর এদিকে আবার আলফা টু। ঠিক আছে, 4টে আলফা অ্যালিল আছে বা জিন আছে। ঠিক আছে, তাহলে দুটো লোকাসে 4টে এরকম জিন আছে। তো এটা কত নম্বর? 16 নম্বর ক্রোমোজোম। ঠিক আছে, তো এই জিনগুলো কোনোভাবে ডিলিট হয় বা মিউটেটেড হয়। ঠিক আছে, যদি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে এই জিনগুলো কোনো না কোনোভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে আলফা থ্যালাসেমিয়া সৃষ্টি করে। তো এই যে ধ্বংসপ্রাপ্ত হওয়া এই জিনগত যে ম্যাটারটা, এটা 4 রকমের হয়। ঠিক আছে, 4 রকমভাবে এই আলফা থ্যালাসেমিয়া ঘটতে পারে, আর 4 রকম তীব্রতারও দেখা যায়। একটা হচ্ছে সাইলেন্ট ক্যারিয়ার বা বাহক বলা হয় এটাকে। ঠিক আছে, এটা ট্রেট বলা হয় বাহক হিসেবে। তাহলে এখানে কি হয় সাইলেন্ট ক্যারিয়ারের ক্ষেত্রে এই 4টে আলফা জিনের মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকে। ঠিক আছে, একটা কোনোভাবে মিউটেটেড থাকে, অনুপস্থিত থাকে, ড্যামেজড থাকে, যার ফলে এখানে বাকি জিনগুলো ঠিকঠাক কাজ করে, বাকি জিনে কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই একটা জিনে কোনো মিউটেশনের জন্য একটা জিন অনুপস্থিত থাকে। ঠিক আছে, এদেরকে সাইলেন্ট ক্যারিয়ার বলে। এদের বাইরে থেকে কোনো রকম কোনো বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় না। এখানে আলফা চেনগুলো মোটামুটি ঠিকঠাকই উৎপন্ন হয়, তাই জন্য বাইরে থেকে স্বাভাবিকভাবে কোনো রকম বিশাল কিছু প্রকাশ পায় না, কোনো রকম অস্বাভাবিকতা। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে স্লাইট বা মাইল্ড অ্যানিমিয়া, মানে খুব সামান্য অ্যানিমিয়া দেখা গেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ট্রেট আবার দু প্রকারের হতে পারে। একটা হচ্ছে হেটেরোজাইগাস ট্রেট আর একটা হচ্ছে হোমোজাইগাস ট্রেট। এখানে দুটোতেই দুখানা করে অ্যালিল ড্যামেজ হয় বা মিউটেটেড হয়। ঠিক আছে, দুখানা করে কীরকমভাবে, যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে দুটো আলাদা আলাদা লোকাসের আলাদা আলাদা দুটো অ্যালিল এখানে ডিলিটেড থাকে বা মিউটেটেড থাকে। আর যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে যে কোনো একটা লোকাসেরই দুটো অ্যালিল মিউটেটেড থাকবে, আর বাকি অংশটা কিন্তু ঠিকঠাকই থাকে। ঠিক আছে, বাকি দুটো জিন কিন্তু এখানে ঠিকঠাকই থাকে। তাহলে এখানে হেটেরোজাইগাস কন্ডিশনে দুটো আলাদা আলাদা লোকাসের আলাদা আলাদা জিন ডিলিটেড হয়, আর এখানে কিন্তু হোমোজাইগাস কন্ডিশনে কিন্তু দুটো একই লোকাসের একই জিন ডিলিটেড হয়, বাকি দুটো উপস্থিত থাকে। সেই জন্য একে আলফা থ্যালাসেমিয়া ট্রেট বলা হয়। ঠিক আছে, এদেরও সেরকম কোনো প্রকাশ ঘটে না, খুব সামান্য অ্যানিমিয়া হয়তো দেখা যায়। এরা মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তবে এরা বহন করে রোগটাকে। ঠিক আছে, এদের রোগের যে ট্রেটটা বা এই যে ডিফেক্টেড জিনটা এরা বহন করে, মিউটেটেড জিনগুলো এরা বহন করে। থার্ড হচ্ছে সেটা হচ্ছে HBH। ঠিক আছে, HBH রোগ বা HBH ডিজিজ বলা হয় এদেরকে। এখানে কিন্তু 3টে জিনের, ঠিক আছে, অনুপস্থিতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, মাত্র একটা আলফা জিন এখানে উপস্থিত দেখা যায়। ঠিক আছে, আর বাকি 3টে জিন কিন্তু অনুপস্থিত দেখা যায়। এদের কিন্তু বেশ ভালো রকম অ্যানিমিয়ার প্রকাশ ঘটে। হ্যাঁ, মডারেট বলতে খুব মাঝারি থেকে ভারী ধরনের অ্যানিমিয়া এদের দেখা যায়। এদের মাঝে মাঝে ব্লাডও দিতে হয় বাইরে থেকে অ্যানিমিয়াটাকে রোধ করার জন্য। ঠিক আছে, এদের অ্যানিমিয়া দেখা যায় বলে এদের বাইরে থেকে
হিমোগ্লোবিন দিতে হয়, সাপ্লাই করতে হয়, রক্ত দিতে হয়, ঠিক আছে, তা যাতে এরা স্বাভাবিকভাবে জীবনযাপন কিছুটা হলেও করতে পারে। এদের কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে, থ্যালাসেমিয়া, যার প্রভাবে এদের কিন্তু এরা মোটামুটি চিকিৎসার প্রয়োজন হয়, এদের আলাদা মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন হয়। এরা কিন্তু সাইলেন্ট নয়, এদের যথেষ্ট প্রকাশ ঘটে। আর সব থেকে সিভিয়ার হচ্ছে এইচবি বার্ডস বা হাইড্রপস ফিটালিস বলা হয়। এই রোগের ক্ষেত্রে সবকটা আলফা থ্যালাসেমিয়া আলফা জিন অনুপস্থিত থাকে, যার ফলে কোনো আলফা শৃঙ্খল তৈরি হয় না। এটা কিন্তু সব থেকে মারাত্মক থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মেজরের সব থেকে মারাত্মক রূপ, ঠিক আছে। মাইনর মানে হচ্ছে কম প্রকাশী ডিজিজ, মানে যেটা তীব্রতা অত বেশি নয়, আর মেজর হচ্ছে সব থেকে বেশি। তাহলে এটা আবার মেজরের মধ্যে সব থেকে বেশি প্রকাশিত বা সব থেকে বেশি মারাত্মক এটা ডিজিজ। এর প্রভাবে হাইড্রপস ফিটালিস বলে একটা রোগ হয়, যেটা আমরা পরে দেখব যে হাইড্রপস ফিটালিসটা কী। তো এখানে কি হয়, আলফা কোনো আলফা জিনই এখানে ঠিকঠাক উপস্থিত না থাকায় বা সবকটা জিনই মিউটেটেড হওয়ায় কোনো আলফা চেন শৃঙ্খল এখানে তৈরি হয় না, ঠিক আছে। যার ফলে যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেটা তৈরি হয় সেখানে কোনো আলফা জিন কিন্তু থাকে, কোনো আলফা শৃঙ্খল কিন্তু এখানে থাকে না, সবকটা আলফা অনুপস্থিত থাকে। তার ফলে এখানে কিন্তু একটা অস্বাভাবিক ধরনের হিমোগ্লোবিন উৎপন্ন হয়, যেটাকে এইচবি বার্ডস বলা হয়। এর ফলে অনেক সময় দেখা যায় যে ভ্রূণ অবস্থাতেই এই বাচ্চাটার মৃত্যু ঘটে, যার এই এইচবি বার্ডস দেখা যায়। সেই রোগটাকে বলা হয় হাইড্রপস ফিটালিস। এটা সম্পর্কে আমরা পরে আরও জানবো। আপাতত এটুকু জেনে রাখো যে এইটাই হচ্ছে সব থেকে মারাত্মক, যাদের ক্ষেত্রে একটাও আলফা শৃঙ্খল তৈরি হয় না, ঠিক আছে। তাহলে এই হলো 4টে আলফা থ্যালাসেমিয়ার প্রকার, ঠিক আছে, যেগুলো বিভিন্ন আলাদা আলাদা লেভেলের আলাদা আলাদা তীব্রতার জেনেটিক মিউটেশনের প্রভাবে তৈরি হয়, ঠিক আছে। তাহলে প্রথমটা ছিল নর্মালে 4টে আলফা জিনই উপস্থিত থাকে, ঠিক আছে। তারপরেরটা ছিল সাইলেন্ট ক্যারিয়ার, যাতে 3টে উপস্থিত থাকে কিন্তু একটা ডিলিটেড থাকে বা মিউটেটেড থাকে। আর তারপরেরটা হচ্ছে ট্রেট, তার মধ্যে যে কোনো 2টো জিন অনুপস্থিত থাকে আর 2টো তার মধ্যে প্রেজেন্ট থাকবে। আর লাস্টে থার্ডেরটা হচ্ছে একটা জিন প্রেজেন্ট থাকে, বাকি 3টে কিন্তু অনুপস্থিত থাকে। এদের অনেক রকম উপসর্গ দেখা যায়, এদের মাঝে মাঝে ব্লাড দিতে হয় এদের শরীরে, হ্যাঁ, ব্লাড ট্রান্সমিট করতে হয়, যার প্রভাবে এদের নানা রকম প্রতিক্রিয়াও দেখা যেতে পারে। আর লাস্টেরটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর বা এইচবি বার্ডস হিমোগ্লোবিন যাদের থাকে, এদের ক্ষেত্রে কিন্তু একটাও স্বাভাবিক আলফা চেন তৈরি হয় না। এদের ক্ষেত্রে সব কটা জিনই মিউটেটেড থাকে বা ডিলিটেড থাকে, এদের ক্ষেত্রে সবকটা জিনেই প্রবলেম থাকে, কোনো আলফা শৃঙ্খল এদের ক্ষেত্রে দেখা যায় না। সব থেকে সিভিয়ার বা মারাত্মক এইটাই, ঠিক আছে। আলফা থ্যালাসেমিয়ার সব থেকে সিভিয়ার বা মারাত্মক রূপ হচ্ছে এই এইচবি বার্ডস, ঠিক আছে। এরপর আমরা দেখে নিয়ে এসো যে বিটা থ্যালাসেমিয়ার রূপগুলো কী কী আছে। দেখো, বিটা থ্যালাসেমিয়াও 3 প্রকারের হয় তার তীব্রতা অনুসারে। মাইনর, যেটা সবচেয়ে কম তীব্রতার, ইন্টারমিডিয়েট, যেটা মধ্যম মাত্রার তীব্রতার, এবং মেজর, যেটা সব থেকে বেশি মাত্রার তীব্রতা। এদের ক্ষেত্রে 3 রকম দেখা যায়। দেখো, মাইনরের ক্ষেত্রে কি দেখা যায়, এই আলফাতে যেমন দেখেছিলে যে 4টে জিন আছে, অর্থাৎ 2টো লোকাসে 2টো আলাদা আলাদা টাইপের লোকাস দেখা যায়, 2টো আলাদা আলাদা জিনের এক্সপ্রেশন দেখা যায়, ঠিক আছে, 4টে অ্যালিলের। তো এখানে কিন্তু একটাই লোকাস আছে, ঠিক আছে, যেটা দেখা যায় কত নম্বর, 11 নম্বর ক্রোমোজোম, ঠিক আছে, 11 নম্বর ক্রোমোজোমে কিন্তু একটাই নির্দিষ্ট জিনের প্রবলেমে এটা দেখা যায়। নর্মাল যে জিনটা, বিটা জিনটা, সেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। যদি সেখানে এমন কোনো মিউটেশন থাকে যার ফলে বিটাটা একটু কম সঠিকভাবে বিটা চেনটা একটু কম প্রডিউস হয় বা রিডিউসড মাত্রায়, অর্থাৎ কম মাত্রায় প্রডিউসড হয়, তাহলে সেটাকে বি প্লাস হিসেবে চিহ্নিত করা হয়, ঠিক আছে। আর যদি একদম অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ কোনো বিটা শৃঙ্খল প্রস্তুত না হয় জিন থেকে, তাহলে সেইটাকে B0 দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, B0। তাহলে মাইনর যাদের থাকে তাদের দুরকম কন্ডিশন হতে পারে। এই যে দেখো, এখানে টিক দিয়ে বোঝানো রয়েছে, একটা ঠিকঠাক কন্ডিশন অর্থাৎ বি, আর একটা বি প্লাস অর্থাৎ রিডিউসড কন্ডিশন, ঠিক আছে। এটাকে হেটেরোজাইগাস কন্ডিশন বলে, ঠিক আছে। তাহলে একটা এখানে রিডিউসড কন্ডিশন রয়েছে, এটা হতে পারে, অথবা একটা ঠিক আছে আর একটা একদম নেই, B0,
ঠিক আছে, এই কন্ডিশনের ক্ষেত্রে এটা হতে পারে। যাদের এই ধরনের জিনোটাইপ দেখা যায় তাদের ক্ষেত্রে মাইনর দেখা যায়। মাইনরের ক্ষেত্রে খুব বেশি অ্যানিমিয়া দেখা যায় না, খুব কমই বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তাদের ক্ষেত্রে বিটা শৃঙ্খল নর্মালি প্রডিউস হতে পারে, বেশি কিছু তাদের প্রকাশিত লক্ষণ বা বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। ইন্টারমিডিয়া কিছুটা হলেও তারা বেশি অ্যানিমিক হয়, অর্থাৎ মাইনরের থেকে বেশি অ্যানিমিক হয়। তাদের ক্ষেত্রে কি থাকে, দুটো জিনেই হয় রিডিউসড অবস্থায় প্রভাবিত হয়, আর নয়তো একটা রিডিউসড হয় আর একটা একদমই হয় না। ঠিক আছে, একটা বি প্লাস একটা বি0, ঠিক আছে, যেটা সবকটা জিনই কিছুটা তীব্রতায় মিউটেটেড থাকে এবং সেখানে কিছু কম মাত্রায় বিটা শৃঙ্খল প্রস্তুত হয়, যার প্রভাবে তাদেরকে ইন্টারমিডিয়েট অর্থাৎ মধ্যম মাত্রার বিটা থ্যালাসেমিয়া তাদের ক্ষেত্রে দেখা যায়। আর মেজরের ক্ষেত্রে দুটোই বি0, দেখো জিনগুলো পুরোপুরি মিউটেটেড, কোনো বিটা শৃঙ্খল তৈরি হয় না। তাহলে মেজর হচ্ছে সব থেকে মারাত্মক বা সিভিয়ার। ঠিক আছে, এদের ক্ষেত্রে নিয়মিত এদের ব্লাড দিতে হয় বাইরে থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর, এবং এদের ক্ষেত্রে নানা রকম থ্যালাসেমিয়া উপসর্গ দেখা যায়, যার প্রভাবে এদের কিন্তু নর্মাল হিমোগ্লোবিন তৈরি হয় না। ঠিক আছে, এই মেজরটাকেই বলা হয় কুলির অ্যানিমিয়া। ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়া মেজরটাকেই বলা হয় কুলির অ্যানিমিয়া, এটা মনে রাখবে। বিটা থ্যালাসেমিয়া মেজরটাকেই বলা হয় কুলির অ্যানিমিয়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে থ্যালাসেমিয়া নানা রকম প্রকারভেদ, আলফা এবং বিটা থ্যালাসেমিয়ার প্রকারভেদ, এবং সেইগুলো জিনের কী মাত্রায় কোন জিনের মিউটেশনের জন্য হয় সেগুলো মোটামুটি আমরা বুঝে নিলাম। এইবারে হচ্ছে থ্যালাসেমিয়ার লক্ষণগুলো। দেখো, আলফা ও বিটা পলিপেপটাইড শৃঙ্খল গঠিত না হওয়ার জন্যই যে লক্ষণ প্রকাশ পায় সেটা আমরা জানি। এর ফলে হিমোগ্লোবিনের উৎপাদন অস্বাভাবিক হয়, অর্থাৎ ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়। লোহিত রক্তকণিকাগুলি হিমোগ্লোবিনের অভাবে ক্ষুদ্র আকৃতিতে পরিণত হয়। ঠিক আছে, এদের লোহিত রক্তকণিকার শেপও স্বাভাবিক হয় না, আকৃতিও স্বাভাবিক হয় না, অস্বাভাবিক হয়, পাতলা হয়। ঠিক আছে, হিমোগ্লোবিনের অভাবজনিত কারণে দেহে অক্সিজেন সরবরাহ কমে যায়, এদের শ্বাসকষ্টের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং দৈহিক বৃদ্ধির হ্রাস ঘটে। কেন দৈহিক বৃদ্ধির হ্রাস ঘটে কেন? তার কারণ এদের ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে সঠিক মাত্রায় অক্সিজেন না পৌঁছানোর জন্য কোষগুলো স্বাভাবিক কাজ করতে পারে না, কোষগুলো স্বাভাবিক বৃদ্ধিও হয় না, তার ফলে দৈহিক বৃদ্ধির হ্রাস ঘটে। ঠিক আছে, এদের অস্থিমজ্জা যকৃত প্লীহার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এদের এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে চাপ পড়ে এবং এদের তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হওয়ার জন্য এই যে অন্যান্য অঙ্গগুলোর ওপরও প্রভাব পড়ে। ঠিক আছে, এদের অস্থির বিকৃতি ঘটে নানা রকম, এদের যে স্কাল অর্থাৎ যে আমাদের যে করটির অস্থি, মাথার যে খুলির যে অস্থি, সেই অস্থিও বিকৃত হতে পারে। ঠিক আছে, এদের যকৃত প্লীহার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তাদের যদি যকৃত প্লীহার যদি বৃদ্ধি ঘটে, তাহলে তাদের যকৃত প্লীহার বৃদ্ধি, এই যে প্লীহাটা যে বৃদ্ধি ঘটে, এইটাকে বলা হয় স্প্লিনোমেগালি। প্লীহার ইংরেজি হচ্ছে স্প্লিন, স্প্লিনোমেগালি। ঠিক আছে, স্প্লিনোমেগালি যদি প্লীহার বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তাহলে এইগুলো হতে পারে, যেমন এই যে তার যে করটির অস্থি অস্বাভাবিক হয়। ঠিক আছে, তার ফোরহেড মানে কপাল, জ মানে চোয়াল, ঠিক আছে, এগুলো ওভারগ্রো অর্থাৎ বেশি বৃদ্ধি পেয়ে যায়, সেগুলোর প্রভাবে এরকম মুখমণ্ডলের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়। এদের যকৃতের বৃদ্ধি হয়ে জন্ডিস দেখা দিতে পারে, প্লীহার বৃদ্ধি হয়ে স্প্লিনোমেগালি দেখা দিতে পারে। এই যে প্লীহার এটা নর্মাল সাইজ, আর এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত থ্যালাসেমিয়ার প্রভাবে। ঠিক আছে, আর কি হয়, আর হচ্ছে বারবার বলেছি যে থ্যালাসেমিয়ার যেহেতু তীব্র অ্যানিমিয়া হয়, তাই জন্য এদেরকে বারবার রক্ত দিতে হয়। ঠিক আছে, বাইরে থেকে রোগীকে নির্দিষ্ট সময় অন্তর বারবার রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়া রোগীর দেহে রক্তকণিকা বারবার ভেঙে যায়, তাই বারবার রক্তদান করতে হয়। এই গৃহীত রক্ত ক্রমাগত ভেঙে যাওয়ার ফলে দেহে প্রচুর পরিমাণে লোহা সঞ্চিত হয়। যে বলেছিলাম যে দুটো অংশ দিয়ে গঠিত হিমোগ্লোবিন, একটা হিম আর একটা গ্লোবিউলিন। এই হিম পার্টটা বারবার গ্লোবিউলিন পার্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে আয়রন আর পরফাইরিন সেখান থেকে আলাদা হয়ে যায়। এই আয়রনটা দেহের মধ্যে কিন্তু জমা হয়। লোহা সঞ্চয়ের ফলে এদের হৃৎপিণ্ড, যকৃৎ, প্লীহা ও অন্তঃক্ষরা তন্ত্র ইত্যাদি অঙ্গ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এইভাবে এদের কিন্তু অন্যান্য অঙ্গগুলো যেগুলো বডির যে প্লীহা, যকৃৎ, এগুলো কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক সময় দেখা যায় মস্তিষ্ক এবং অন্তঃক্ষরা তন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। থাইরক্সিন হরমোনের ক্রিয়াশীলতা হ্রাস পায় এবং হার্ট ফেল মানে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, অস্বাভাবিক হার্ট রেট।
ঠিক আছে, হার্ট রেট বেড়ে বা কমে যাওয়া, এই সমস্ত লক্ষণও এদের কিন্তু দেখা যায়। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে হাইড্রস ফিটালিস, যেটার কথা আমি আগে বলছিলাম। এদের ক্ষেত্রে কি হয়, এদের যেহেতু নর্মাল আলফাটা তৈরি হয় না, আলফা গ্লোবুলিন শৃঙ্খলটা নর্মালি এদের তৈরি হয় না, সেই জন্যে যখন এরা ভ্রূণ অবস্থায় থাকে তখন আমি যে স্ট্রাকচারটা তোমাদের দেখিয়েছি, অর্থাৎ আলফা আর বিটা দিয়ে হিমোগ্লোবিন তৈরি, আলফা আর বিটা গ্লোবুলিন দিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের। কিন্তু ভ্রূণ অবস্থায় আরেক ধরনের গ্লোবুলিন চেন দেখা যায়, যেটাকে গামা গ্লোবুলিন চেন বলে। যখন আলফাটা অনুপস্থিত থাকে তখন ওই 4টে গ্লোবিন চেনই গামা হয়ে যায়, যেটাকে গামা টেট্রামার বলা হয়। ঠিক আছে, এদের বডিতে এই ধরনের গামা টেট্রামার দেখা যায়। এবার এই গামা টেট্রামার যুক্ত হিমোগ্লোবিন যে তৈরি হয় সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন। এরা প্রচুর পরিমাণে অক্সিজেন শোষণ করতে পারে, অক্সিজেনের অ্যাফিনিটি বা আকর্ষণ ক্ষমতা এদের বিশাল বেশি, কিন্তু এরা অক্সিজেন ওই যে কলাকোষে গিয়ে এদের তো ছাড়ার কথা, সেইটা কিন্তু এরা ছাড়তে পারে না। এরা কোনো অক্সিজেন কলাকোষে গিয়ে কিন্তু ছাড়তে পারে না। তার ফলে নর্মালি হিমোগ্লোবিনের যে কাজ, যে শ্বসনতন্ত্র থেকে অক্সিজেন নিয়ে গিয়ে সেই কলাকোষে সেগুলোকে সাপ্লাই দেওয়া, সেই কাজটা কিন্তু আদৌ এরা করতে পারে না, যার ফলে এদের শরীরে নানা রকম অস্বাভাবিকতা দেখা যায়। এদের পেট ফুলে যায়, ঠিক আছে, সিভিয়ার অ্যাবডোমিনাল সোয়েলিং, হ্যাঁ, লিভার ফুলে যায়, সমস্ত বডিতে দেখা যায় এদের জল জমে গিয়েছে, দেহটা ফুলে গিয়েছে। এটা কিন্তু ভ্রূণ অবস্থাতেই, অর্থাৎ মাতৃ দেহের মধ্যেই দেখা যায় এদের এরকম অবস্থা হয়ে গেছে। তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভ্রূণ অবস্থাতেই শিশুটির মৃত্যু ঘটে। ঠিক আছে, মৃত্যু ঘটে। যদি এটা কোন অবস্থায় দেখা যায়, যে আলফা থ্যালাসেমিয়া মেজর, অর্থাৎ আগের বারে আমরা যেটা দেখলাম যে 4টে আলফা চেন, অর্থাৎ 4টে জিনই কিন্তু অ্যাবনর্মাল, 4টে অ্যালিলি কিন্তু যদি অ্যাবনর্মাল হয়, তাহলে কিন্তু এই হাইড্রপস ফিটালিস বা এইচবি বার্ডস যেটা দেখা যায়, যেটাতে এই গামা টেট্রামারটা থাকে, 4টে গামা শৃঙ্খল, তাহলে তার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে এদের বডিতে জল জমে যায়, এবং হাইড্রপস ফিটালিস এই পরিস্থিতিতে এই শিশুটার কিন্তু মাতৃগর্ভের মধ্যেই এটা অনেক সময় মৃত্যু ঘটে। ঠিক আছে, ফিটাস হচ্ছে সেই বাচ্চাটাকে বলে যেটা মাতৃগর্ভের মধ্যে থাকে। তাহলে যদি হাইড্রপস ফিটালিস হয়, তাহলে মাতৃগর্ভেই বাচ্চাটার কিন্তু মৃত্যু ঘটতে পারে। আলফা থ্যালাসেমিয়ার সবচেয়ে মারাত্মক রূপ হচ্ছে এই হাইড্রপস ফিটালিস। আচ্ছা, আরেকটা থ্যালাসেমিয়া উত্তরাধিকার সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো, থ্যালাসেমিয়া আগেই বলা হয়েছে, সেটা হচ্ছে অটোজোমাল জিন। থ্যালাসেমিয়া কিন্তু অটোজোমাল একটা প্রচ্ছন্ন জিন ঘটিত এটা বৈশিষ্ট্য। ঠিক আছে, যেহেতু অটোজোমাল বা দেহ ক্রোমোজোম, তাই জন্য পুরুষ মহিলাতে এটার কিন্তু বংশগতি আলাদা হবে না। পুরুষ মহিলা এটা উভয় দেহেই এটার বংশগতি কিন্তু সমান থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা একদম প্রচ্ছন্ন রোগ, এবং পুরুষ এবং মহিলাতে এদের বংশগতি কিন্তু কোনো রকমভাবে পৃথক হতে পারবে না। ঠিক আছে, তাহলে এদের 3 রকম অবস্থা দেখা যায়। ঠিক আছে, বংশগতভাবে এদের 3 রকম অবস্থা দেখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে স্বাভাবিক, যেটা আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল প্লাস, অর্থাৎ দুটো মানে জিনেরই, মানে দুটো লোকাসই বা দুটো যে কন্ডিশনই এটা হোমোজাইগাস দেখা যায়, যেটা হচ্ছে স্বাভাবিক। এদের ক্ষেত্রে বাইরে থেকে কোনো রকম কোনো রোগের লক্ষণ দেখা যায় না, এরা পুরোপুরি থ্যালাসেমিয়া যুক্ত, মানে এরা অ্যাকচুয়ালি স্বাভাবিক। আলফা থ্যালাসেমিয়া জিনটা যদি স্বাভাবিক হয়, তো আমরা স্বাভাবিকভাবে ধরতে পারি। ঠিক আছে, তাহলে প্লাস যদি থাকে, সেইটাকে আমরা বলবো স্বাভাবিক। যেখানেই দেখবে প্লাস আছে মাথায়, তাহলে সেইটাকে আমরা স্বাভাবিক হিসেবে ধরে নেব। তাহলে যদি আলফা থ্যাল আর আলফা থ্যাল প্লাস যদি থাকে, তাহলে এটাকে আমরা স্বাভাবিক হিসেবে ধরে নেব। আচ্ছা, তোমরা এখানে যদি বলা থাকে যে আলফা, তাহলে আলফা লিখবে, যদি বলা থাকে বিটা, তাহলে বিটা লিখবে, না বলা থাকলে আলফা লিখতে পারো, বা শুধু থ্যাল বলেও প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর যারা বাহক হবে তাদের ক্ষেত্রে হেটেরোজাইগাস কন্ডিশন দেখা যাবে। তাদের ক্ষেত্রে একটা নন মিউটেটেড জিন থাকবে, আর আরেকটা থাকবে মিউটেটেড জিন। ঠিক আছে, এখানে দেখো প্লাস নেই, তাহলে এটা হচ্ছে মিউটেটেড বা অস্বাভাবিক মিউটেশন যুক্ত জিন, বা অস্বাভাবিক প্রকাশ বৈশিষ্ট্যযুক্ত জিন। এদের ক্ষেত্রে কিন্তু এরা ক্যারিয়ার বা বাহক হবে। বাহক ব্যাপারটা কি, যাদের বাইরে থেকে কোনো রকম লক্ষণ কিন্তু প্রকাশ পাবে না, এদের কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাবে না। এদের হয়তো সামান্য অ্যানিমিয়া থাকতে পারে, কিন্তু কোনো সিভিয়ার বৈশিষ্ট্য কিন্তু বা কোনো মারাত্মক বৈশিষ্ট্য এদের প্রকাশ পাবে না। কিন্তু এদের তবুও একটা অ্যালিল কিন্তু মিউটেটেড থাকবে।
মিউটেটেডভাবে মিউটেশনযুক্ত জিন কিন্তু এরা বহন করবে, যার প্রভাবে এদের কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশন আমরা বলবো। আর লাস্ট হচ্ছে আক্রান্ত বা হোমোজাইগাস কন্ডিশন। এদের দেখো দুটো জিনই কিন্তু এদের মিউটেটেড, ঠিক আছে, দুটোই কিন্তু মিউটেটেড, এদের কোনো প্লাস নেই, এদের দুটোই মিউটেটেড জিন হিসেবে ধরে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা তিনটে ধরনের জিনোটাইপ কিন্তু পাবো। একটা হচ্ছে প্লাস প্লাস আলফাথ্যাল প্লাস, যেটা হোমোজাইগাস স্বাভাবিক, এটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত, মনে রাখতে হবে, ঠিক আছে। আলফাথ্যাল প্লাসটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত, আর আলফাথ্যাল শুধু আলফাথ্যাল এটা বাহক বা হেটেরোজাইগাস, এটা একটা পাবো। এদের বাইরে থেকে কোনো আমি বাইরে থেকে এদেরকে স্বাভাবিক মনে হবে সেরকম কোনো প্রকাশ বৈশিষ্ট্য আমি দেখতে পাবো না। আর আক্রান্ত হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ হবে, অর্থাৎ এখানেই মেনলি রোগ, এটা হচ্ছে রোগ আক্রান্ত। এই ধরনের জিনোটাইপ হবে রোগ আক্রান্ত, ঠিক আছে, আক্রান্ত বা রোগাক্রান্ত, থ্যালাসেমিয়া রোগাক্রান্তর এই ধরনের জিনোটাইপ আমরা দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো দুটো ক্রসে এখানে দেখাচ্ছি আমরা। একটা ক্রসে দেখাচ্ছি, দেখো মাইনর থ্যালাসেমিয়া, যে যাদের হেটারোজাইগাস বাহক বলেছিলাম তাদেরটাকে মাইনর ধরা হচ্ছে, তাহলে একটা প্লাস আর একটাই কিছু নেই। আর এখানে দেখো স্বাভাবিক স্ত্রী দুটো হোমোজাইগাস প্লাস, তাদের ক্ষেত্রে কি হবে, গ্যামেট হবে। এর ক্ষেত্রে দেখো দুটো গ্যামেট হচ্ছে, ঠিক আছে, এইটা একটা গ্যামেট, এইটা একটা গ্যামেট, দুরকম গ্যামেট, ঠিক আছে। আর এর ক্ষেত্রে একটাই প্রকারের গ্যামেট হবে, দুটোই প্লাস, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, যে সন্তান হলো, এই যে সেই চেকার বোর্ড আগের বারের মতো যেরকম শিখেছিলে, সেই এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তাহলে এখান থেকে দুটোই প্লাস এলো, তাহলে যে পুত্র বা কন্যা যাই হোক না কেন, এখানে কিন্তু আমরা এমনি দেখে এটাকে পুত্র কন্যা এরমভাবে বুঝতে পারবো না, যেহেতু এটা অটোজোমা কনসিডার করছি আমি। আর এখানে কিন্তু একটা প্লাস একটা কিন্তু মিউটেটেড আসলো, ঠিক আছে, অর্থাৎ একটা প্রকট আসলো, একটা প্রচ্ছন্ন আসলো, যেটা মাইনর থ্যালাসেমিয়া বা বাহক হলো এক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি একটা মাইনর থ্যালাসেমিয়া বা বাহক পুরুষ আর একটা স্বাভাবিক স্ত্রীর যদি বিবাহ হয়, তাহলে তাদের কিন্তু 50% সন্তান, এইটা হচ্ছে 50% আর এইটা হচ্ছে 50%, তাহলে 50% সন্তান তাদের স্বাভাবিক হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আর 50% সন্তান তাদের বাহক হবে, ছেলে হোক বা মেয়ে হোক। আরেকটা ক্রসে দেখে নিই, আরেকটা কন্ডিশন, মাইনর থ্যালাসেমিয়া যুক্ত পুরুষ আর মাইনর থ্যালাসেমিয়া যুক্ত স্ত্রীর যদি বিবাহ হয়, তাহলে কি হবে। দেখো মাইনর থ্যালাসেমিয়া মানেই বাহক, এই যে বাহকটাকেই ধরা হয়েছে, আর মাইনর থ্যালাসেমিয়া যুক্ত স্ত্রী মানেও বাহক, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে দুরকম গ্যামেট তৈরি হবে, ঠিক আছে, এদের ক্ষেত্রেও দুরকম গ্যামেট তৈরি হবে, একটা প্লাস আর একটা মিউটেটেড। তাহলে রোগগ্রস্ত অ্যালিলটা দুটোতেই আছে, তাহলে এখানে একটা হবে স্বাভাবিক, দেখো প্লাস প্লাস হোমোজাইগাস স্বাভাবিক, ঠিক আছে, এইটা কিন্তু প্লাস, আর এখানেও কিন্তু প্লাস মিউটেটেড, ঠিক আছে, প্লাস আর একটা হবে মিউটেটেড, প্লাস আর একটা হবে মিউটেটেড, এরা কিন্তু দুজনে বাহক হবে, অর্থাৎ এখানে 25% হবে স্বাভাবিক হোমোজাইগাস মানে সম্পূর্ণ স্বাভাবিক, 50% অর্থাৎ এটা আর এটা এই দুটো মিলিয়ে 50% হবে হচ্ছে বাহক বা মাইনর থ্যালাসেমিয়া যুক্ত, আর 25% হবে কিন্তু মেজর থ্যালাসেমিয়া যুক্ত, ঠিক আছে। এদের ক্ষেত্রে দেখো কোনো প্লাস নেই, এরা কিন্তু রোগাক্রান্ত হবে, অর্থাৎ তীব্র থ্যালাসেমিয়া এদের ক্ষেত্রে কিন্তু প্রকাশ পাবে, এদেরকে রক্ত দিতে হবে বাইরে থেকে এবং এদের চিকিৎসার প্রয়োজন হবে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে দুজন বাহকের মধ্যে যদি বিবাহ হয়, তাহলে কিন্তু দেখা যাবে তাদের 25% সন্তানের মধ্যে মেজর থ্যালাসেমিয়া দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে বলা হয় যে দুজন বাহক, এই জন্যে বিবাহের আগে রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়াটা চেক করতে হয় সবসময়। দুজনেই যদি রক্ত পরীক্ষা করে বা জেনেটিক টেস্ট করে যদি দেখা যায় যে বাহক আছে, তাহলে কিন্তু তাদের বিবাহটা না হওয়াটাই ভালো, কারণ তাহলে কিন্তু 25% সন্তান তাদের মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা থ্যালাসেমিয়া যুক্ত যে বংশগতি, এইভাবে উত্তরাধিকার সূত্রে একটা জন্ম থেকে আরেকটা জন্মতে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই হলো থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা যাবতীয় যা কিছু করলাম। আর নেক্সট দেখে নিই আমরা হিমোফিলিয়া। দেখো হিমোফিলিয়া যে রোগটা, সেই রোগটা মোটামুটি
এটাও একটা রক্তঘটিত রোগ। আমরা আগের বারে দেখেছিলাম থ্যালাসেমিয়াটাও রক্তঘটিত রোগ, হিমোফিলিয়াটাও কিন্তু একটা রক্তঘটিতই রোগ। কীরকম? মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ ক্ষত বা কাটা স্থানে রক্ত সহজে তঞ্চিত না হয়, অবিরাম রক্তক্ষরণ হতে থাকে, তাকেই বলা হয় হিমোফিলিয়া। ঠিক আছে, এই শব্দটা এসছে হেমারোফিলিয়া বলে একটা শব্দ থেকে। এটা প্রথম হেমারোফিলিয়া শব্দটা ইউজ করেন ফ্রেডরিক হফ 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সেখান থেকেই হিমোফিলিয়া শব্দটা এসছে। তো এই শব্দটা অ্যাকচুয়ালি এটা রক্তের সঙ্গেই জড়িত। ঠিক আছে, ফিলিয়া কথাটার মানে হচ্ছে আকর্ষণ এবং রক্ত কথাটার মানে হচ্ছে হিমো। তাহলে এই হিমোফিলিয়া অর্থাৎ রক্তক্ষরণ বন্ধ না হওয়া। মানুষের ক্ষেত্রে কোনো জায়গা যদি কেটে যায় তাহলে নর্মালি 2 থেকে 8 মিনিট, ঠিক আছে, রক্ত জমাট বাঁধে, সেই স্থানে রক্তটা পুনরায় জমাট বাঁধে 2 থেকে 8 মিনিট সময় লাগে। ঠিক আছে, কিন্তু যাদের ক্ষেত্রে হিমোফিলিয়া আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে রক্ত জমাট না বেঁধে অবিরাম রক্তক্ষরণ চলতে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রক্তক্ষরণজনিত একটা প্রবলেম। তাহলে প্রথমে আমাদের জানার দরকার যে রক্তক্ষরণ কিভাবে হয়, রক্তক্ষরণ এই যে রক্ততঞ্চনটা কিভাবে হয়। দেখো, কোনো জায়গা যদি আমাদের বাইরে, দেহের বাইরে যদি কোনো জায়গা কেটে যায় বা দেহের ভেতরেও যদি কোনো অংশ কেটে যায়, তাহলে ব্লাড ভেসেলগুলো বা রক্তবাহগুলো অর্থাৎ শিরা, উপশিরা, জালক এইগুলো যে আছে সেইখানগুলো ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। তো আমাদের এই যে রক্ত রসের মধ্যে নানা রকম প্রোটিন বা নানা রকম রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে যেগুলো তঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, এরকম টোটাল 13টা রক্ত তঞ্চনকারী রাসায়নিক পদার্থের উপস্থিতির কথা জানা গেছে। ঠিক আছে, টোটাল 13টা রক্ত তঞ্চনকারী রাসায়নিক পদার্থ থাকে যাদেরকে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর বলা হয়। আচ্ছা, তো সেই ফ্যাক্টরগুলোর কথা আমরা জানবো, তার আগে একটা জিনিস একটু বলে দিই, আমি ভুলে গেছি বলতে। সেটা হচ্ছে হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয়। ঠিক আছে, কেন? কারণ লন্ডনের রাজ পরিবারে এই হিমোফিলিয়া একটা কিন্তু বংশগতি দেখা গেছে। ঠিক আছে, বলা হয় যে এই যে লন্ডনের রাজ পরিবার, এই যে কুইন ভিক্টোরিয়ার নাকি এই রোগটার বাহক ছিলেন, হিমোফিলিয়া বাহক ছিলেন এই কুইন ভিক্টোরিয়া। তিনি তার পুত্র লিওপোল্ডের মধ্যে এইটা তিনি এই সঞ্চারণ করে দেন। ঠিক আছে, তিনি এই রোগটা তার পুত্রের মধ্যে এটা সঞ্চারিত হয়। ঠিক আছে, এই লিওপোল্ডের কিন্তু তীব্র হিমোফিলিয়া ছিল। ঠিক আছে, এই যে বংশ তালিকাটা দেওয়া আছে সেখানে এই যে লাল বক্স যেগুলোতে করা আছে তারা ছিলেন হিমোফিলিয়া আক্রান্ত। ঠিক আছে, তাহলে গোটা একটা জেনারেশন দেখো অনেকেই তাদের মধ্যে কিন্তু আক্রান্ত ছিলেন লন্ডনের রাজ পরিবারে। ঠিক আছে, 2009 সাল অবধিও এদের ট্রেট পাওয়া গিয়েছে যে এখনও রাজ পরিবারে হয়তো এই রোগটা কোথাও না কোথাও, এটা কারো না কারো মধ্যে, একটা বিশাল বংশ তো রাজ পরিবার, তো কারো না কারো মধ্যে হয়তো প্রচ্ছন্নভাবে এখনও রোগটা লুকিয়ে আছে। ঠিক আছে, তো লন্ডনের রাজ পরিবারে অনেক সদস্যই কিন্তু এইভাবে হিমোফিলিয়া আক্রান্ত হয়েছিলেন, যার উৎস ছিল রানী ভিক্টোরিয়া। উৎস ছিলেন রানী ভিক্টোরিয়া, যার মধ্যে এই হিমোফিলিয়ার জিন প্রচ্ছন্নভাবে অবস্থান করছিল। ঠিক আছে, তাহলে আমরা ফিরে আসি সেই রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরগুলোতে। দেখো, মানুষের মধ্যে এই 13টা রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর দেখা যায়। ঠিক আছে, কী কী? যেমন ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, হ্যাঁ, ল্যাভাইল ফ্যাক্টর, অ্যাক্সেলারিন, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, কিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, এই 13খানা ফ্যাক্টর মোটামুটিভাবে কাজ করে। কিভাবে হয় জিনিসটা? দেখো, কোনো দুভাবে আমাদের রক্ততঞ্চনকারী ফ্যাক্টরগুলো প্রভাব বিস্তার করতে পারে। প্রথম হচ্ছে আঘাতপ্রাপ্ত কলা থেকে একটা পদার্থ বেরোয় যেটাকে থ্রম্বোপ্লাস্টিন বলা হয়, যেটা হচ্ছে ফ্যাক্টর 3 বলা হয়। তো এই থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়ন যেটা হচ্ছে ফ্যাক্টর 4, এইটার প্রভাবে প্রথম বিনেজটাকে অ্যাক্টিভেট করে। আবার ওদিকে রক্ত, কোথাও যদি রক্তবাহ কেটে যায় তাহলে রক্ত উপস্থিত অণুচক্রিকাগুলো ভেঙে যায়, সেটা প্লেটলেট ফ্যাক্টর 3
বা সেটাও এক ধরনের থ্রম্বোপ্লাস্টিন, তো সেইটা নির্গত করে। তাহলে সেইটা কি করে, এই যে প্রথম্বিন অর্থাৎ ফ্যাক্টর 2কে অ্যাক্টিভ থ্রম্বিনে সে পরিণত করে। ঠিক আছে, প্রথম্বিন ফ্যাক্টর 2কে অ্যাক্টিভ থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিনটা ফাইব্রিনোজেন বলে একটা প্রোটিন থাকে রক্তরসের মধ্যে, সেকে ফাইব্রিন বলে একটা তন্তুতে পরিণত করে। এই ফাইব্রিনোজেনটা প্রোটিন তরল, আর ফাইব্রিনটা কিন্তু তন্তুর মতো, ঠিক আছে, অনেক বেশি শক্ত মজবুত। এই ফাইব্রিন রক্তকোষের সাথে মিলে ক্লট বা তঞ্চন পিণ্ড তৈরি করে। তঞ্চন পিণ্ডটাটি কোথাও কেটে যাওয়ার পরে দেখবে সেই জায়গায় রক্তটা জমে গিয়ে একটা লালচে ব্রাউন রঙের একটা এরকম চামড়ার একটা আস্তরণ পড়ে যায়। ঠিক আছে, মানে সেইটাকেই বলা হয় ক্লট। এই ক্লটটা তৈরি হতে কিন্তু এই ফাইব্রিনটাকে কিন্তু অবশ্যই তৈরি হতে হবে। ফাইব্রিনটা না তৈরি হলে কিন্তু সেটা কখনোই হতে পারবে না। তাহলে এই ফ্যাক্টরগুলো এইখানে বিভিন্নভাবে এই 13টা ফ্যাক্টরই কাজ করে, এখানে সবগুলো দেখানো নেই, কিন্তু এখানে এই 13টা ফ্যাক্টরই কাজ করে। তো এইটার আরও একটা জটিল ছক আছে, সেটা আমি পরে আলোচনা করছি একটু, এখানে তোমাদের অত কিছু বলার দরকার নেই, কিন্তু তবু আমি চাই যে তোমরা মোটামুটি একটা ধারণা এটা সম্পর্কে একটু তৈরি করে রাখতে পারো যে এই পাথওয়েতে বা এই প্রসেসে কিন্তু রক্তটা আমাদের জমতে সাহায্য হয়। অর্থাৎ এই থ্রম্বোপ্লাস্টিন, প্লেটলেট ফ্যাক্টর, এগুলো প্রথমে নির্গত হয় এবং সেখান থেকে ফাইব্রিন জিনিসটা তৈরি হতে হবে, তবেই এই ক্লট বা জমাট পিণ্ড, তঞ্চন পিণ্ডটা কিন্তু তৈরি হতে পারবে। এই আঘাতপ্রাপ্ত কলাটা এইটাকে বলা হয়, এইটা একটা পাথওয়ে হতে পারে। আর ভাঙা অনুচক্রিকা, এইটা একটা আলাদা পাথওয়ে হতে পারে। দুটো পাথওয়েকে, একটাকে এক্সট্রিনজিক আর একটাকে ইন্ট্রিনজিক পাথওয়ে বলা হয়। ঠিক আছে, সেটা আমরা পরে আসছি কোনটাকে কি বলে। তো আপাতত এইটুকু জেনে রাখো যে এই ফ্যাক্টরগুলোর সাহায্যে কিন্তু ফাইব্রিন জিনিসটা তৈরি হয় এবং ফাইব্রিনটাই পরবর্তীকালে ক্লট বা তঞ্চনপিণ্ড তৈরি করতে কাজে লাগে। দেখো, এই যে কোন ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরগুলো উপস্থিত তো থাকে, তো দেখলাম এই ফ্যাক্টরগুলো হিমোফিলিয়াতে সবগুলো কিন্তু ঠিকঠাক স্বাভাবিকভাবে উপস্থিত থাকে না। ঠিক আছে, কোনো না কোনো ফ্যাক্টর হিমোফিলিয়াতে রোগে অনুপস্থিত থাকে বলেই হিমোফিলিয়া রোগে তঞ্চন ঘটতে লেট হয়। ঠিক আছে, দেরি হয়, 2 থেকে 8 মিনিট সময়ের মধ্যে তঞ্চন ঘটতে পারে না, দেরি হয় বা একেবারেই ঘটে না। ঠিক আছে, কোনো না কোনো ফ্যাক্টরের অনুপস্থিতি। এই ব্লাড তঞ্চনকারী, এই যে রক্ত তঞ্চনকারী ব্লাড ক্লটিং যে ফ্যাক্টরগুলো, এগুলোর অনুপস্থিতির প্রভাবেই কিন্তু হিমোফিলিয়া রোগটা দেখা যায়। তাহলে কোন কোনটা অনুপস্থিত থাকে তার উপর নির্ভর করে হিমোফিলিয়া 3 রকম হতে পারে। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, দ্বিতীয়টা হচ্ছে হিমোফিলিয়া বি, এবং তৃতীয়টা হচ্ছে হিমোফিলিয়া সি। ঠিক আছে, এই দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম গঠিত। ঠিক আছে, এই দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম। এই দুটো যে ফ্যাক্টরের অভাবে হয়, সেই ফ্যাক্টরগুলো তৈরি জন্য যে জিন থাকে সেগুলো এক্স ক্রোমোজোমে উপস্থিত থাকে। তাই হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এই দুটো কিন্তু এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। কিন্তু হিমোফিলিয়া সি কিন্তু অটোজোম ঘটিত রোগ। দেখো, ঠিক আছে, হিমোফিলিয়া সি কিন্তু অটোজোম ঘটিত। কত নম্বর? 4 নম্বর ক্রোমোজোমে থাকে। ঠিক আছে, হিমোফিলিয়া সি 4 নম্বর ক্রোমোজোমে এটার জিন থাকে। হিমোফিলিয়া সি যে ফ্যাক্টরটার কারণে হয়, আমরা দেখে নেব সেই ফ্যাক্টরগুলো কী কী। তো এইটা কিন্তু 4 নম্বর যে অটোজোমটা, সেই ক্রোমোজোমে এই ফ্যাক্টরের জিন থাকে, সেই ফ্যাক্টরটা তৈরি না হওয়ার জন্য এটা হয়। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার হিমোফিলিয়া বি সম্পর্কে। হিমোফিলিয়া বিকে ক্রিসমাস রোগও বলা হয়। কেন হিমোফিলিয়া বিকে ক্রিসমাস কেন বলা হয়? কারণ যে ব্যক্তির দেহে বা যে ছেলেটির দেহে এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল তার নাম হচ্ছে স্টিফেন ক্রিসমাস। দেখো, স্টিফেন ক্রিসমাস। ঠিক আছে, এটা এই স্টিফেন ক্রিসমাসের দেহে প্রথম আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, 1952 সালে, 1952-তে 1952 সালে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, এটা রোজমেরি বিক্স এবং রবার্ট ম্যাকফার্লান নামক দুজন এখানে ফিজিশিয়ান এটার আবিষ্কার করতে সাহায্য করেছিলেন। এই বাচ্চা ছেলেটির দেহে প্রথম এই হিমোফিলিয়া বিটা আবিষ্কার হয়েছিল স্টিফেন ক্রিসমাস। ঠিক আছে, ওর ছেলেটির নাম ছিল, সেই অনুসারেই এই রোগের নাম দেওয়া হয়েছে
ক্রিসমাস রোগ। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে পারো যে ক্রিসমাস ফ্যাক্টর বা ক্রিসমাস রোগ কাকে বলে, ক্রিসমাস রোগ কেন বলে হিমোফিলিয়া বিকে। তো ঠিক আছে, তো এটা স্টিফেন ক্রিসমাসের দেহে এই রোগটা প্রথম আবিষ্কার হয়েছিল বলে একে বলা হয় ক্রিসমাস রোগ। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নিই যে কোন ফ্যাক্টরের অভাবে এই রোগগুলো হয়। তাহলে প্রথম যে রোগটা যেটা হিমোফিলিয়া এ বলা হয় সেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা ফ্যাক্টর 8। এই যে 8 নম্বর ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এইটার অভাবে হয়। এইটার জন্য দায়ী যে জিনটা সেটা কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে, তাই এটা এক্স ক্রোমোজোম ঘটিত। ঠিক আছে, হিমোফিলিয়া বি যেটা হয় সেটা হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর, আগেরটা ছিল 8 নম্বর ফ্যাক্টর, পরেরটা হচ্ছে 9 নম্বর ফ্যাক্টর। ঠিক আছে, ক্রিসমাস ফ্যাক্টর, এটা ওই স্টিফেন ক্রিসমাসের নাম অনুসারেই এটার নাম ক্রিসমাস ফ্যাক্টর দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে যখন প্রথম হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন যেটা নর্মালি যেটা সবার মধ্যে পাওয়া যেত না, যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টর 8-এর অনুপস্থিতিতে হিমোফিলিয়া দেখা যেত, কিন্তু এই ছেলেটির দেহে প্রথম দেখা যায় যে ফ্যাক্টর 9টা অনুপস্থিত, সেটা ক্রিসমাস ফ্যাক্টর, তার নাম অনুসারে এটাকে নাম দেওয়া হয়েছিল এবং এই রোগটার নাম ক্রিসমাস রোগ দেওয়া হয়েছিল। এটাকে বলা হয় হিমোফিলিয়া বি। ঠিক আছে, এটাও এক্স ক্রোমোজোমে উপস্থিত, এই ফ্যাক্টরের জন্য প্রয়োজনীয় যে জিনটা সেটা এক্স ক্রোমোজোমে উপস্থিত, তাই এটাও একটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। আর লাস্ট একটা হচ্ছে হিমোফিলিয়া সি, যেটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার 11। ঠিক আছে, এই যে 11 নম্বর ফ্যাক্টর। ঠিক আছে, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, পিটিএ বলা হয় সংক্ষেপে। ঠিক আছে, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বলা হয় পিটিএ। তাহলে এই ফ্যাক্টরটা কিন্তু 4 নম্বর ক্রোমোজোমে এই ফ্যাক্টরটা উৎপাদনের জিন থাকে, তাই এটা কিন্তু অটোজোম ঘটিত, এটা কিন্তু এক্স ক্রোমোজোম ঘটিত নয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভালো করে মনে রাখবে, এই 3টে টাইপ হয় আলাদা আলাদা, তার মধ্যে এ আর বিটা হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত। আমরা মেনলি এই দুটোরই এখানে বংশগতি দেখব, কারণ অটোজোম ঘটিত বংশগতি আমরা অলরেডি থ্যালাসেমিয়ায় দেখে নিয়েছি। তাহলে এ আর বিটাই আমরা মেনলি দেখব, যেটা ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9-এর অভাবে ঘটে। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করে, ওই যে বলেছিলাম একটা বড় পাথওয়ে আছে, এই যে পাথওয়েটা, এই পাথওয়েটা একটু মনে রাখবে, এইটাকে বলা হয় ইন্ট্রিনজিক পাথওয়ে, অর্থাৎ যেটা সেই প্লেটলেট বা অনুচক্রিকা থেকে যেটা সৃষ্টি হয় যে পাথওয়েটা, সেটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। আর এক্সট্রিনজিক পাথওয়েটা হচ্ছে বাইরের কলাকোষ বা বাইরের কলা যদি কেটে যায় তো সেখান থেকে যে পাথওয়েটা সৃষ্টি হয়। দেখো এখানে এই যে ফ্যাক্টর 12, ফ্যাক্টর এখানে 11, ঠিক আছে, আর ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, এইখানে কিভাবে সেগুলো এই বড় পাথওয়েতে সেগুলো কাজে লাগছে। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টরগুলো এখানে কাজ করছে, এইগুলোর অনুপস্থিতি যদি হয় তাহলে কিন্তু এই পুরো পাথওয়েটা, এই পুরো প্রসেসটা কিন্তু আর হবে না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এইগুলোর অনুপস্থিতি কিন্তু এই রোগটা, হিমোফিলিয়া রোগটা সৃষ্টি করার জন্য দায়ী। এইগুলো যদি ঠিকঠাক জায়গায় না থাকে, ঠিকঠাক কাজ না করতে পারে, তাহলে কিন্তু এটা পরপর কাজ করে বলেই কিন্তু একটার পর একটা ধাপে ধাপে রিয়াকশন হয়ে এই পুরো তঞ্চন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়, যার প্রভাবে এই পুরো ফাইব্রিন, যেটা ফাইব্রিনোজেন থেকে এই যে তলায় রয়েছে ফাইব্রিন, এই ফাইব্রিনটা কিন্তু উৎপন্ন হয়। তাহলে এইটা যদি পুরোপুরি তৈরি না হয় তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু এই রক্তটা ঠিক সময় সঞ্চিত হতে পারবে না, যার প্রভাবে এই হিমোফিলিয়া রোগগুলো হবে। ঠিক আছে, তো মোটামুটি মনে রাখো যে এই 3টে ফ্যাক্টরের অভাবেই কিন্তু হিমোফিলিয়া রোগ হয়, তার মধ্যে এ আর বিটাই আমরা প্রধানভাবে পড়ব, যেটা এক্স ক্রোমোজোম ঘটিত বংশগতি দেখায়। ঠিক আছে, তাহলে হিমোফিলিয়ার লক্ষণগুলো কী কী? দেখো, মৃদু হিমোফিলিয়ার ক্ষেত্রে বহুদিন পর্যন্ত আক্রান্তের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় না, তবে বয়স বাড়লে রক্ততঞ্চনের সমস্যা দেখা যায়। শল্য চিকিৎসার সময় দীর্ঘক্ষণ রক্তক্ষরণের সমস্যা দেখা যায়। ঠিক আছে, এমনিতে বাইরে থেকে কোনো সমস্যা দেখা যায় না যাদের মৃদু হিমোফিলিয়া আছে। মধ্যম মাত্রায় হিমোফিলিয়া যাদের আছে এদের ক্ষেত্রে কি দেখা যায়, এই রোগের ক্ষেত্রে জন্ম থেকে ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ না হওয়ার সমস্যা দেখা যায়। ঠিক আছে, আর এছাড়া অনেক সময় তীব্র হিমোফিলিয়াতেও অনেক রকম প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে এই রোগের ক্ষেত্রে দেহ থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হয়, অর্থাৎ একটু কোথাও আঘাত লাগলে সেখান থেকে রক্তক্ষরণ হয়ে যায়। আর অস্থিসন্ধিতে ঘন ঘন রক্তক্ষরণ এবং অস্থিসন্ধির বিকৃতি হিমার্থ্রোসিস নামক একটা
রোগ দেখা যায়। এছাড়া হচ্ছে রোগে নাক দিয়ে রক্তক্ষরণ হয়, করোটির মধ্যেও রক্তক্ষরণ হয়, পরে প্যারালাইসিস এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাহলে কি কি হয় দেখো, রক্তক্ষরণ প্রথম কথা বন্ধ হয় না একবার হলে। তারপর হচ্ছে এই দেহের নিচে অনেক সময় ব্লাড ক্লট হয় না বলে এরকম রক্ত জমে থাকতে দেখা যায়, ঠিক আছে, ভেতরে কোথাও কাটা গেলে বা কিছু হলে এরকম রক্ত জমে থাকতে দেখা যায়। আরেকটা হচ্ছে হিমার্থ্রোসিস, ঠিক আছে, এটা হচ্ছে অস্থিসন্ধির বিকৃতি এবং এর মাঝখানে এরকমভাবে ফুলে যায় এই জায়গাটা, ঠিক আছে, এটা হচ্ছে হিমার্থ্রোসিস। এছাড়া করোটির মধ্যে রক্তক্ষরণ হতে পারে, প্যারালাইসিস হতে পারে, মৃত্যুও করতে পারে, ঠিক আছে। তো এইভাবে তিনটে আলাদা আলাদা টাইপের হিমোফিলিয়া লক্ষণ দেখা যায়। একটা হচ্ছে মৃদু মাত্রার, মধ্যম মাত্রার এবং তীব্র মাত্রায়। তীব্র মাত্রার হিমোফিলিয়াটাই সব থেকে কষ্টদায়ক। এমনিতে এটার সেরকম কোনো চিকিৎসা নেই। রক্ততঞ্চন ফ্যাক্টরগুলো বাইরে থেকে অনেক সময় ইনজেকশন করা হয়, অনেক সময় ডেসমোপ্রেসিন বলে একটা কেমিক্যাল আছে, সেটাকে ইনজেক্ট করা হয়, ঠিক আছে, বা এটার চিকিৎসার জন্য। তাহলে দেখা গেছে কিছুটা সুফল পাওয়া যায়, তবে সম্পূর্ণভাবে এটা ঠিক হয় না। বাইরে খেলাধুলা, যেসব স্পোর্টসে যেগুলো বডি কন্ট্যাক্ট গেম, ঠিক আছে, যেমন ফুটবল, রাগবি, এই সব গেম থেকে এদেরকে দূরে থাকতে বলা হয়। কারণ কোনোভাবে এদের যদি আঘাতপ্রাপ্ত হয় বা কেটে যায় তাহলে কিন্তু এদের কিন্তু এই রোগটা সারে না। তো ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী এতে চলে আসি, সেটা হচ্ছে হিমোফিলিয়ার উত্তরাধিকার, ঠিক আছে। তো হিমোফিলিয়ার ক্ষেত্রে আগেরবারে আমরা যেমন থ্যালাসেমিয়া সেই প্লাস ধরেছিলাম, আলফা থ্যাল প্লাস, তো এইবারে আমরা এটাকে এক্স দ্বারা প্রকাশ করতে হবে, যেহেতু হিমোফিলিয়াটা মেনলি এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, ঠিক আছে। আমরা বলেছি যে, আমরা বারবার বলেছি যে এ আর বি এই দুটোকেই আমরা ধরবো, সি এর এটাকে আমরা আপাতত দেখছি না, আপাতত শুধু আমরা এ আর বির যে বংশগতি সেটাকেই দেখব। তাহলে এটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাই জন্য এদের সিম্বল কিন্তু এক্সই ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমরা স্বাভাবিক জিনটাকে এক্স এইচ ধরবো, বড় এইচ, আর যে মিউটেটেড জিনটা সেটাকে এক্স ছোট এইচ ধরবো, ঠিক আছে। তাহলে আগের বারে আমরা দেখেছিলাম অটোজোমের ক্ষেত্রে পুরুষ আর মহিলা উভয়ের ক্ষেত্রেই একই রকম বংশগতি দেখা যায়, কিন্তু এটা যেহেতু এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তাই পুরুষ আর মহিলাতে কিন্তু একই রকম বংশগতি দেখা যাবে না। এদের ক্ষেত্রে পুরুষ আর মহিলায় কিন্তু আলাদা আলাদা বংশগতি দেখা যাবে। দেখো, যেহেতু পুরুষের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই থাকে, তাই জন্যে একটা এক্স ক্রোমোজোম যদি স্বাভাবিক হয় তাহলে পুরুষটা স্বাভাবিক হবে, কিন্তু একটা এক্স ক্রোমোজোমে যদি আক্রান্ত জিন থাকে তাহলে পুরুষটা কিন্তু আক্রান্ত হবে। এদের কিন্তু কোনো বাহক নেই, ঠিক আছে, বাহক নেই, ঠিক আছে। হিমোফিলিয়া এবং যে কোনো রকম বংশগত যেটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগের ক্ষেত্রে কিন্তু পুরুষের ক্ষেত্রে কোনো বাহক থাকবে না। তার কারণ কি, পুরুষে কোনো হেটেরোগ্যামেটিক অবস্থার সৃষ্টি হতে পারে না, কারণ সেখানে এক্স ক্রোমোজোম একটাই আছে আর একটা আছে ওয়াই, তাই জন্য পুরুষের ক্ষেত্রে কোনো বাহক সৃষ্টি হতে পারে না। অপরদিকে মহিলার ক্ষেত্রে কিন্তু তিন রকম হতে পারে, একটা স্বাভাবিক, একটা বাহক আর একটা আক্রান্ত। তাহলে যেখানে বড় এইচ অর্থাৎ হোমোজাইগাস, এটা স্বাভাবিক দেখব, বড় এইচ ছোট এইচ এইটা কিন্তু হেটেরোজাইগাস। স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু দুটো এক্স যেহেতু থাকে তাই তাদের ক্ষেত্রে বাহক হতে পারে। অপরদিকে আক্রান্ত এক্স এইচ, তাহলে এটা কিন্তু ছোট এইচ এটা হোমোজাইগাস, এরা কিন্তু রোগ আক্রান্ত হবে এবং এরা তীব্র হিমোফিলিয়ার শিকার হবে, ঠিক আছে। তাহলে মহিলাদের ক্ষেত্রে এক্স এইচ এইটা হতে পারে, আর পুরুষদের ক্ষেত্রে এক্স এইচ ওয়াই এইটা হতে পারে আক্রান্ত। যেহেতু পুরুষদের ক্ষেত্রে একটা এক্স আক্রান্ত হলে বা একটা এক্সে মিউটেশন দেখা গেলেই সেই পুরুষটা কমপ্লিটলি রোগাক্রান্ত হয়, তাই হিমোফিলিয়া বা অন্যান্য এক্স ক্রোমোজোম ঘটিত জিনগত রোগগুলো কিন্তু পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, ঠিক আছে। মনে রাখবে, বর্ণান্ধতা হোক বা হিমোফিলিয়া যাই হোক না কেন, সেটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, ঠিক আছে। তাহলে পরবর্তী স্লাইডে পরবর্তী আমরা দেখে নিই যে উত্তরাধিকারগুলো কেমন হয়। তাহলে হিমোফিলিয়া বহনকারী স্বাভাবিক মহিলা, ঠিক আছে, তাহলে এটা বাহক বা মহিলা বাহক হতে পারে এক্স ক্রোমোজোম ঘটিত রোগে। তাহলে একটা জিন মিউটেটেড আছে, একটা জিন স্বাভাবিক আছে এক্সের, ঠিক আছে, আর স্বাভাবিক পুরুষ, ঠিক আছে। তাহলে স্বাভাবিক পুরুষ মানে সবসময় সেখানে জিনটা স্বাভাবিক থাকবে। তাহলে তাদের ক্ষেত্রে এখানে কি কি গ্যামেট হতে পারে দেখো,
পুরুষের ক্ষেত্রে একটা স্বাভাবিক, একটা ওয়াই। এইটা গ্যামেট। এখানে কিন্তু ক্রস চেকার বোর্ডটা করার সময় খুব সাবধানে করতে হবে। পুং গ্যামেটগুলো পুং গ্যামেটেই লিখতে হবে, স্ত্রী গ্যামেটগুলো স্ত্রী গ্যামেটেই লিখতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। ওয়াই আবার যেন কখনো স্ত্রী গ্যামেটে লিখে দিও না, কারণ পুং গ্যামেট থেকেই কিন্তু একমাত্র ওয়াই হতে পারে এক্ষেত্রে। তাহলে দেখো হিমোফিলিয়া বহনকারী স্বাভাবিক কন্যা, তাহলে প্রথমটা হলো এখান থেকে এলো এক্স এইচ বড় এইচ, এখান থেকে এলো এক্স ছোট এইচ, তাহলে এটা বাহক হলো, কিন্তু এটা কন্যা হলো কেন? তাহলে দুটো এক্স এক্স আছে, সেই জন্য কন্যা হলো। অপরদিকে আবার এখান থেকে একটা এলো, ঠিক আছে, এখান থেকে একটা এলো, তাহলে কি হবে? এক্স এইচ, এটা কিন্তু স্বাভাবিক কন্যা, যেহেতু দুটোতেই বড় এইচ আছে, তাই জন্য এটা স্বাভাবিক হবে। অপরদিকে স্বাভাবিক পুরুষ, ঠিক আছে, এইটা কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ হবে, ঠিক আছে। স্বাভাবিক পুত্র কিন্তু এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কিন্তু হবে না, তার কারণ এখান থেকে একটা এসছে আর এখান থেকে একটা এসছে, তাহলে এখান থেকে ওয়াই এসছে, ওয়াই এর ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, এটা স্বাভাবিক। তাহলে এক্স এইচ, তাহলে এক্স এইচটা এখানে কিন্তু মিউটেটেড আছে, একটা মিউটেটেড থাকলে কিন্তু রোগাক্রান্ত পুত্র হবে, অর্থাৎ এদের একজন বাহক হবে, একজন হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে, বাহক মহিলা হবে, আর হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে, ঠিক আছে। আর বাকি দুটো পুত্র কন্যা দুজনেই স্বাভাবিক হবে, ঠিক আছে। তাহলে এখানে ফলাফলটা কি হলো? 25% সন্তান, তার মধ্যে 50% হচ্ছে পুত্র, ঠিক আছে। 50% পুত্র কেন? কারণ এই একটা পুত্র, এই একটা পুত্র, তাদের মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, তাই জন্য 50% পুত্র। আর টোটাল সন্তানের মধ্যে চারটের মধ্যে একটা, তাহলে 25%। তাহলে সন্তানদের মধ্যে 20%, আর টোটাল সন্তানদের মধ্যে 25%, আর পুত্রদের মধ্যে 50% পুত্র এখানে হিমোফিলিয়া আক্রান্ত হলো। আর একটা ক্রসে দেখে নেওয়া যায়, যেটা হচ্ছে হিমোফিলিয়া জিন বহনকারী স্বাভাবিক মহিলা, ঠিক আছে, আর হিমোফিলিয়া যুক্ত পুরুষ। তাহলে এর ক্ষেত্রে মিউটেটেড এক্সটা রয়েছে, আর এর ক্ষেত্রেও একটা মিউটেটেড এক্স রয়েছে। তাহলে পুং গ্যামেট কী হবে? এখানে গ্যামেট প্রস্তুতির ক্ষেত্রে মাথায় রাখবে, ঠিক আছে। আর এগুলো স্ত্রী গ্যামেট, তাহলে পুং গ্যামেট একটা ওয়াই আর একটা মিউটেটেড এক্স, এই দুটো মিলিয়ে হিমোফিলিয়া আক্রান্ত কন্যা হলো। তাহলে একটা জিনিস বোঝা গেল যে পিতার থেকে এবং মাতার থেকে উভয়ের থেকেই যদি আক্রান্ত এক্স না পায়, তাহলে কিন্তু কন্যা কখনো আক্রান্ত হতে পারে না। এই কারণে মহিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ কম দেখা যায়, আর পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ বেশি দেখা যায়। আর অপরটা বহনকারী একটা কন্যা হলো, বাহক কন্যা হলো, এটা হচ্ছে আক্রান্ত পুত্র হবে আরেকটা, কারণ এও বাবার থেকেও পেয়েছে, মায়ের থেকেও পেয়েছে, বাবার থেকে ওয়াই পেয়েছে, আর মায়ের থেকে এক্স মিউটেটেডটা পেয়েছে, তাই জন্যে একটা এক্স থাকলে, একটা এক্স মিউটেটেড থাকলেই এর রোগ আক্রান্ত হবে, আর অপর দিকে আরেকটা স্বাভাবিক পুত্র হয়েছে। একটা জিনিস মনে রাখবে যে যদি মা যে এক্সট্রা মিউটেটেড দেবে পুত্রকে, সেই পুত্রটা কিন্তু সর্বদা রোগ আক্রান্ত হবে। যদি মা হিমোফিলিয়া বা অন্য এক্স ক্রোমোজোম বহনকারী মিউটেটেড জিন যদি মা দেয়, তাহলে কিন্তু সমস্ত পুত্রই সেখানে কিন্তু রোগাক্রান্ত হবে, ঠিক আছে। মা পুত্রকে যে রোগাক্রান্ত জিনটা দেবে, তার প্রভাবে কিন্তু এক্স ক্রোমোজোম ঘটিত রোগে পুত্র কিন্তু সবসময় রোগাক্রান্ত হবে। তাহলে এখানে স্বাভাবিক মিউটেটেডটা নয়, স্বাভাবিক এক্সটা দিয়েছে বলে এখানে স্বাভাবিক পুত্র হয়েছে। যদি এক্সটা মায়ের থেকে পাচ্ছে, যেহেতু মা বাবার থেকে সর্বদাই ওয়াই পাচ্ছে পুত্র, তাহলে যেহেতু মায়ের থেকে শুধু এক্সটাই পাচ্ছে, তাই জন্য এখানে কিন্তু যদি মিউটেটেড এক্সটা সে মায়ের থেকে পায়, তাহলে কিন্তু সবসময় রোগাক্রান্ত পুত্রই জন্মাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল টোটাল হিমোফিলিয়া। এবার চলে এসো বর্ণান্ধতা। দেখো বর্ণান্ধতা কাকে বলে? বর্ণান্ধতা হলো মানুষের কিছু রং শনাক্ত করার সমস্যা, ঠিক আছে। এটা হচ্ছে একটা অক্ষমতা। বর্ণান্ধতা মানে কিন্তু আমরা সাধারণভাবে তোমরা এটাই ভাবো যে কোনো বর্ণই দেখতে পায় না, তা কিন্তু না। বর্ণান্ধতার নানা রকম টাইপ আছে, নানা রকম লেভেল আছে। সবাই যে সব রং দেখতে পায় না, বা একই রকম রং দেখে, বা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, তা কিন্তু ব্যাপারটা নয়। সাধারণত প্রতি 10 জন পুরুষে একজনের এই সমস্যা দেখা যায়। বর্ণান্ধতাও এর মতোই, হিমোফিলিয়ার মতোই একটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তবে এটারও আলাদা আলাদা টাইপ আছে। এটার মধ্যেও দুটো টাইপ এক্স ক্রোমোজোম ঘটিত, আর একটা টাইপ অটোজোম ঘটিত, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই কী কী ব্যাপার।
দেখো, মানুষের চোখের যে রেটিনা আছে, সেই রেটিনায় এক ধরনের কোষ থাকে, যেটা প্রথম চ্যাপ্টারে পড়েছো, সেটা হচ্ছে কোণ কোষ। দু রকম কোষ থাকে, একটা রড কোষ আর একটা কোণ কোষ। তার মধ্যে কোণ কোষ যেটা থাকে, সেইখানে আমাদের বর্ণ সংবেদনশীল, এই যে আমরা যে বাইরের যে চোখ দিয়ে যে বর্ণ রঙিন দুনিয়াটা দেখি, সেই যে রঙিন দুনিয়া, সেই বর্ণ যে সংবেদনশীল, সেই কোষগুলো হচ্ছে কোণ কোষ। বর্ণ সংবেদ করতে সাহায্য করে ওকে একটা স্পেশাল প্রোটিনযুক্ত পিগমেন্ট আছে, পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, স্পেশাল একটা রঞ্জক পদার্থ আছে, সেইটাকে বলা হয় ফোটপসিন। ঠিক আছে, অপসিন বলে একটা প্রোটিন হয়, সেই অপসিনের একটা টাইপ হচ্ছে ফোটপসিন। এই ফোটপসিন তিনটে টাইপের হয়, ঠিক আছে, একটা এল টাইপ, এম টাইপ, আর হচ্ছে তিনটে টাইপের হয়, একটা লাল বর্ণ সংযোগকারী, একটা সবুজ বর্ণ সংবেদকারী, আর একটা হচ্ছে নীল বর্ণ সংবেদকারী। ঠিক আছে, এই তিনটে টাইপের কিন্তু অপসিন হতে পারে। ঠিক আছে, এই অপসিনটা হচ্ছে তোমার লাল বর্ণ সংবেদকারী, এই অপসিনটা হচ্ছে সবুজ বর্ণ সংবেদকারী, আর এই অপসিনটা হচ্ছে নীল বর্ণ সংবেদকারী। তাহলে এই তিনটে রঙই কিন্তু অ্যাকচুয়ালি চিনতে লাগে, বাকি রঙগুলো কিন্তু সবই হচ্ছে এগুলোরই ডেরিভেটিভ হিসেবে বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটে বর্ণ চেনার প্রভাবেই কিন্তু এই রোগটার কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমাদের যে কোন কোষে যে অপসিন প্রোটিনটা থাকে, সেইটার প্রভাবেই কিন্তু আমাদের বর্ণ চিনতে সাহায্য হয়। এবং এই তিনটে ধরনের অপসিন কিন্তু তিনটে আলাদা আলাদা বর্ণকে চিনতে সাহায্য করে, যার প্রভাবে আমরা টোটাল রঙিন একটা পিকচার কিন্তু দেখতে পাই। এই তিনটে বর্ণের ওপর ভিত্তি করি, বা তিনটে ধরনের আলাদা আলাদা টাইপের ওপর ভিত্তি করেই কিন্তু বর্ণান্ধতা হয়। মানে এই তিনটে ধরনের কোষের কোনো একটা, তিনটে ধরনের প্রোটিনের কোনো একটা অনুপস্থিত থাকে আমাদের। ঠিক আছে, এই যেমন লাল বর্ণ সৃষ্টিকারী যে অপসিনটা থাকে, বা লাল বর্ণ সংবেদকারী যে অপসিনটা থাকে, সেই অপসিনটা কিন্তু এক্স ক্রোমোজোমে একটা এর জন্য তৈরি হয়। সবুজ বর্ণ সংবেদকারী যে অপসিনটা থাকে, সেটাও কিন্তু এক্স ক্রোমোজোমে থাকার জন্য সৃষ্টি হয়। কিন্তু এইটা নীল বর্ণ সংবেদকারী যে অপসিনটা থাকে, সেইটা কিন্তু আমাদের একটা অটোজোম থাকার জন্য তৈরি হয়। ঠিক আছে, অটোজোমে থাকার জন্য তৈরি হয়। আচ্ছা, বর্ণান্ধতার মেনলি দুটো টাইপ আমরা বুঝে নেব। সেটা হচ্ছে, একটা হচ্ছে মনোক্রোমাসি, আর একটা হচ্ছে ডাইক্রোমাসি। মনোক্রোমাসি হচ্ছে সম্পূর্ণ সাদা কালো, মানে এরা কোনো বর্ণ চিনতে পারে না, এদের হচ্ছে সম্পূর্ণ সাদা কালো দৃষ্টি হয়, কোনো বর্ণকে এরা আলাদা করে চিনতে পারে না, যার প্রভাবে বাইরে থেকে দেখে কিন্তু এরা কোনো বর্ণ টের পায় না। ঠিক আছে, এরা পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন বা নো কালার ভিশন বলা, এটা খুবই রেয়ার, খুবই কম মানুষের এটা দেখা যায়। আর ডাইক্রোমাসি হচ্ছে, তার আবার তিনটে আলাদা আলাদা ভাগ আছে। ঠিক আছে, যেমন প্রোটানোপিয়া বা লাল বর্ণ সেন্সেশনে, বা লাল বর্ণকে পৃথক করতে বা পৃথকভাবে বুঝতে, লাল হলুদ বর্ণকে পৃথকভাবে বুঝতে তাদের অসুবিধা হয়। ডিউটেরানোপিয়া, সবুজ আর লালের মিশ্রণ, এদের বর্ণকে বুঝতে যাদের অসুবিধা হয়। আর ট্রাইটানোপিয়া, মেনলি নীল বর্ণ বুঝতে যাদের অসুবিধা হয়। ঠিক আছে, এই প্রোটানোপিয়া আর ডিউটেরানোপিয়া, এই দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম গঠিত। ঠিক আছে, এই দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম গঠিত। আর ট্রাইটানোপিয়াটা কিন্তু অটোজোম ঘটিত, যেটা আমি বলেছিলাম যে নীলবর্ণ সংবেদকারীটা কিন্তু অটোজোম ঘটিত। এইটাকে বলা হয় হচ্ছে 7 নম্বর ক্রোমোজোমে, এইটা 7 নম্বর যে অটোজোমটা আছে, ঠিক আছে, অটোজোমটা, সেইখানে এইটার জিন থাকে। আমরা এখানে মেনলি এই দুটোর বংশগতিটাই দেখব, এইটা নয়। ঠিক আছে, প্রোটানোপিয়া এবং ডিউটেরানোপিয়া। ঠিক আছে, আচ্ছা, এদের বর্ণের যে সংবেদটা অনেকটা এরকম হয়। স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে এই যে রেডকে রেড, গ্রিনকে গ্রিন, ঠিক আছে, নর্মাল বর্ণগুলো যেরকমভাবে দেখে, কিন্তু প্রোটানোপিয়াটা দেখো রেড বর্ণ সেভাবে চিনতেই পারছে না, ডিউটেরানোপিয়াটা সবুজ আর রেড বর্ণ সেভাবে চিনতেই পারছে না, ট্রাইটানোপিয়াটা দেখো ব্লুটা কীরকম অদ্ভুত কালার আসছে। ঠিক আছে, ব্লুটা কিন্তু নর্মাল নয়, নর্মাল ব্লু এর মতো নয়। ঠিক আছে, তাহলে এই তিনটে কালার সংবেদে এদের প্রবলেম হয়।
ঠিক আছে। তাহলে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে কি হয় আমরা যদি ভালো করে দেখে নিই, যে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে দেখো বর্ণ চিনতে এদের সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, স্বাভাবিক দৃষ্টিতে এদের সবকটা বর্ণই উপস্থিত রয়েছে। ঠিক আছে, সুন্দরভাবে দেখতে পাচ্ছি। প্রোটানোপিয়ারা এই ছবিটাকেই এইরকম দেখবে অনেকটা, যাদের প্রোটানোপিয়া আছে অর্থাৎ লাল বর্ণান্ধতা রয়েছে যাদের, তাদের এরকম দেখবে। ডিউটেরানোপিয়ারা আবার একটু অন্যরকম দেখবে। ঠিক আছে, এদের দেখো সবুজ কালারটা এরা ভালো করে চিনতে পারছে। এখানে যদিও একটু সবজে সবজে ভাব ছিল, এখানে কিন্তু একদমই সেটা নেই। আবার ট্রাইটানোপিয়ারা তারা আবার নীলটাকে ভালো করে বুঝতে পারছে না। ঠিক আছে, তাহলে এই আলাদা আলাদা কীরকম দৃষ্টি তাদের ক্ষেত্রে, আলাদা বর্ণান্ধতার ক্ষেত্রে তারা দেখতে পাবে। ঠিক আছে, তো এই বর্ণান্ধতা যে সিলেক্ট করার জন্য কিভাবে হয়, সেটা সিলেক্ট নয় মানে ডায়াগনোসিস করার জন্যে আলাদা আলাদা পরীক্ষা করা হয়। তার মধ্যে সব থেকে পপুলার পরীক্ষাটা হচ্ছে ইশিহারা কার্ড। ঠিক আছে, ইশিহারা কার্ড, এটা হচ্ছে ইশিহারা কার্ড। একটু মুছে নিই। ঠিক আছে, ইশিহারা কার্ড। ঠিক আছে, এইখানে একটা রঙিন কার্ড দেখানো হয় যে রোগী যাকে শনাক্ত করা হচ্ছে, এবং তাকে বলা হয় যে মাঝখানে কি লেখা বা কি অক্ষর বা কি সংখ্যা তুমি দেখতে পাচ্ছ। তাহলে দেখো তুমি যদি এই কার্ডটার মাঝখানে দেখো তাহলে তোমার মাঝখানে একটা সংখ্যা দেখতে পাবে, একটা সবুজ আর বিভিন্ন বর্ণের একটা মিশ্রণে একটা সংখ্যা লেখা আছে। তাহলে প্রথমে দেখো ভালো করে দেখলে, এটা ইশিহারা কার্ড, ভালো করে দেখলে মনে হবে দেখো 74 নম্বরটা লেখা আছে। যাদের বর্ণের চিনতে কোনো প্রবলেম নেই, যাদের বর্ণান্ধতার কোনো সমস্যা নেই, তারা কিন্তু এই 74 নম্বরটা দেখতে পাবে। কিন্তু যাদের সব বর্ণ দেখতে পাচ্ছে না, যাদের বর্ণান্ধতার সামান্য একটু সমস্যা রয়েছে, তারা কিন্তু অনেক সময় 21 বর্ণটা দেখতে পাবে এটার মধ্যে। ঠিক আছে, এরকম ব্যাপার। আবার যদি কারো কোনো বর্ণই না চিনতে পারে, তাদের বর্ণান্ধতার সিভিয়ার মানে খুব তীব্রতর বর্ণান্ধতার সমস্যা থাকে, তাহলে তারা কিন্তু কিছুই দেখতে পাবে না, এই কার্ডটাকে তারা একদম প্লেন দেখবে। ঠিক আছে, তাহলে এই প্রোটানোপিয়া, ডিউটারোনোপিয়া এবং ট্রাইটানোপিয়া আক্রান্ত ব্যক্তিরা ইশিহারা কার্ডকে কিরণ দেখবে সেটা দেখে নাও। তাহলে প্রথমটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টি। স্বাভাবিক দৃষ্টিটা দেখো একটা ইশিহারা কার্ড, তার মাঝখানে 2-এর মতো কিছু একটা লেখা আছে, সেইটাকে দেখতে পাচ্ছি। ডিউটেরানোপিয়াটা 2টাকে দেখতে পাবে, কিন্তু তারা কোনো বর্ণকে দেখতে পাচ্ছে না এখানে। প্রোটানোপিয়াটা আবার অন্যরকম দেখতে পাচ্ছে। আর ট্রাইটানোপিয়াটা দেখো মাঝখানের লেখাটাকে নীলচে দেখতে পাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অন্য বর্ণের ছিল। ঠিক আছে, আর বাকি লেখাগুলো সম্পূর্ণ অন্যরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে তিন রকম আলাদা আলাদা ক্ষেত্রে তারা দেখছে, এবং কোনো ভিশনটাকে, কালারকে তারা ঠিকঠাক ঠিক কালারটাকে ঠিক রং রিকগনিশন করতে পারছে না। অর্থাৎ কোনো বর্ণান্ধতা, লাল বর্ণান্ধতা মানে এটাই নয় যে সে একদম লাল দেখতে পাচ্ছে না, বা সে কিন্তু ঠিক লাল যেটাকে দেখা উচিত সেই কালারটাকে সে চিনতে পারছে না, সে অন্য কোনো কালার দেখছে, বা সেটাকে তার সেন্সেশন হচ্ছে না যে কি কালার সে দেখছে, সেই কালারটাকে সে সঠিকভাবে পৃথক করতে পারছে না। ঠিক আছে, এটা স্বাভাবিক দৃষ্টিতে আমরা পৃথক করতে পারছি। ঠিক আছে, তাহলে বর্ণান্ধতার উত্তরাধিকারটা দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমরা আগের বারে যেমন এক্স বড় এইচ এটাকে প্রকট ধরা হয়েছিল, আর এক্স ছোট এইচ এটাকে প্রচ্ছন্ন ধরা হয়েছিল বা মিউটেটেড ধরা হয়েছিল। এখানে আমরা এক্স সিটাকে বর্ণান্ধ জিন বা মিউটেটেড জিন হিসেবে ধরবো, আর এক্স সি প্লাস, এখানে একটা ছোট্ট প্লাস আছে, সেই প্লাসটাকে আমরা স্বাভাবিক জিন হিসেবে ধরবো। তাহলে আগের বারের মতো এটাতেও পুরুষ আর স্ত্রীতে, মহিলাতে আলাদা আলাদা থাকবে। পুরুষের স্বাভাবিক আক্রান্ত দুরকম থাকবে, বাহক থাকবে না, কারণ এটা এক্স ক্রোমোজোম আমি ধরে নিয়েছি। অর্থাৎ এখানে প্রোটানোপিয়া ডিউটারোনোপিয়াটাকেই মেন হিসেবে ধরা হচ্ছে, আর স্বাভাবিক আর বাহক আক্রান্ত মহিলাতে আলাদা আলাদা থাকবে। তাহলে স্বাভাবিকের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এক্সি প্লাস আর ওয়াই থাকবে, আক্রান্তর ক্ষেত্রে এক্সি ওয়াই থাকবে। স্বাভাবিকের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে এক্সি প্লাস হোমোজাইগাস থাকবে, বাহকের ক্ষেত্রে হেটারোজাইগাস থাকবে এক্সি প্লাস এক্সি, আর আক্রান্ত হবে এক্সি এক্সি। ঠিক আছে, তাহলে একটা কেস দেখা যায়। তাহলে পিতা স্বাভাবিক আর মাতা হচ্ছে বাহক। তাহলে মাতা হেটারোজাইগাস সি প্লাস আর সি। ঠিক আছে, একটা মিউটেটেড এক্স, আর পিতা স্বাভাবিক সি প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো তাদের ক্ষেত্রে কি হবে, ফলাফলটা স্বাভাবিক কন্যা
আর স্বাভাবিক বাহক কন্যা। ঠিক আছে, তাহলে এই প্রথমটা হবে হচ্ছে স্বাভাবিক কন্যা, কারণ দুটোতেই C++ আছে। আর তারপরেরটা কিন্তু বাহক কন্যা। তার বাহকের কিন্তু বাইরে থেকে কোনো ক্যারেক্টার বোঝা যাবে না, কিন্তু তার একটা জিন সে সাইলেন্টভাবে বহন করবে। ঠিক আছে, তার ভেতরে থেকে যাবে, কিন্তু বাইরে থেকে কোনো প্রকাশ বৈশিষ্ট্য হবে না। আর স্বাভাবিক পুত্র এইটার ক্ষেত্রে হবে C+Y, আর এর ক্ষেত্রে কিন্তু বর্ণান্ধ হবে। তার মানে এখানে 25% সন্তান তার বর্ণান্ধ হবে, আর 50% পুত্র বর্ণান্ধ হবে। ঠিক আছে, কারণ এই দুটোর মধ্যে একটা পুত্র বর্ণান্ধ হয়েছে, তাহলে 50% পুত্র বর্ণান্ধ হবে। অপরদিকে 50% কন্যা স্বাভাবিক হবে, আর 50% কন্যা বাহক হবে। ঠিক আছে, এখানেও কিন্তু পুরুষদের কোনো বাহক নেই, কারণ এটাকে এক্স ক্রোমোজোম হিসেবেই ধরা হচ্ছে, এক্স ক্রোমোজোম ঘটিত রোগ হিসেবেই ধরা হচ্ছে। ঠিক আছে, তো বর্ণান্ধতার উত্তরাধিকার সম্পর্কে একটা ছোট জিনিস একটু জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। ক্রিস ক্রস উত্তরাধিকারটা কি ব্যাপার? ক্রিস ক্রস উত্তরাধিকার হচ্ছে যে যখন কোনো বৈশিষ্ট্য মাতামহ থেকে কন্যার মাধ্যমে দৌহিত্রতে সঞ্চারিত হয়, তখন তাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে। অর্থাৎ মাতামহ মানে কি? মাতামহ মানে হচ্ছে মাতার বাবা। ঠিক আছে, তার মানে তোমার ওটাকে বলা হয় দাদু। তাহলে দাদু থেকে কন্যার মাধ্যমে, অর্থাৎ দাদু তার মেয়ে কন্যা মাধ্যমে দৌহিত্র মানে নাতি মানে ছেলে। ঠিক আছে, তাহলে একটা ছেলেতে ছিল মায়ের বাবা, সেখান থেকে মায়ে এসছে, কন্যাতে এসছে, আর তারপর আবার তার ছেলেতে অর্থাৎ নাতিতে চলে গিয়েছে। এইভাবে যদি উত্তরাধিকার হয়, অর্থাৎ একটা পুরুষ একটা মহিলা আবার একটা পুরুষ, মানে একটা জেনারেশনে একটা পুরুষের মধ্যে ছিল, তারপরের জেনারেশনে মহিলার মধ্যে প্রকাশ পেয়েছে, তারপরের জেনারেশনে আবার পুরুষের মধ্যে প্রকাশ পেয়েছে, এরকম যদি হয় তবে তাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলা হয়। তারপরেরটা হচ্ছে, এটা কোথায় দেখা যায়? ক্রিস ক্রসের সমস্ত এক্স ক্রোমোজোম ঘটিত ইনহেরিটেন্সের মধ্যে ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখা যায়, যেমন বর্ণান্ধতার ক্ষেত্রেও ক্রিস ক্রস ইনহেরিটেন্স কিন্তু দেখা যায়। তারপরেরটা হচ্ছে সেক্স লিমিটেড ক্যারেক্টার। সেক্স লিমিটেড ক্যারেক্টার ক্ষেত্রে কি হবে? মানুষের ক্ষেত্রে এমন কতগুলি চরিত্র যেগুলি যৌন ক্রোমোজোম দ্বারা নির্ধারিত না হওয়া সত্ত্বেও বিশেষ কয়েকটি লিঙ্গেই বেশি প্রকাশিত হয়, এই বৈশিষ্ট্যগুলোকে সেক্স লিমিটেড চরিত্র বলে। দেখো, বারবার বলা হচ্ছে যে এক্স লিঙ্ক যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কিন্তু লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য বা সেক্স লিঙ্কড ক্যারেক্টার বলা হয়। কারণ কি? দেখতেই পাচ্ছ, এক্স লিঙ্কড যে বর্ণান্ধতা আছে বা এক্স ক্রোমোজোম ঘটিত যে রোগগুলো আছে, সেগুলো পুরুষের ক্ষেত্রে আলাদাভাবে প্রকাশিত হচ্ছে, মহিলার ক্ষেত্রে আলাদা। তাদের পুরুষ মহিলার সঞ্চরণ আলাদা, কারণ পুরুষের বাহক নেই, মহিলার বাহক রয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে এক্স লিঙ্কড বা লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য বলে। তাহলে সেক্স লিঙ্কড বা এক্স লিঙ্কড বা লিঙ্গ সংযোজিত। কিন্তু সেক্স লিঙ্কড আর সেক্স লিমিটেড কিন্তু এক নয়। লিমিটেড মানে হচ্ছে এমন কতগুলি চরিত্র আছে যেগুলো অটোজোন দ্বারা নির্ধারিত, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো কোনো একটা নির্দিষ্ট সেক্সেই সেগুলো প্রকাশ পাচ্ছে, অন্য সেক্সে কিন্তু সেগুলো প্রকাশ পাচ্ছে না। প্যাটার্ন বল্ডনেস বা মাথায় টাক সৃষ্টি হওয়া মহিলাদের ক্ষেত্রে কম হয়, পুরুষদের ক্ষেত্রেই বেশি। এটা কিন্তু অটোজোন ঘটিত ক্যারেক্টার, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে কিছু কিছু ক্যারেক্টার দেখা যায় নির্দিষ্ট সেক্সে সেগুলো লিমিটেড, নির্দিষ্ট লিঙ্গেই সেগুলো লিমিটেড, তার বাইরে কিন্তু প্রকাশ পায় না, সেগুলোকে বলা হয় সেক্স লিমিটেড ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলো জানা গেল সব। তাহলে এক্স লিঙ্কড বা এক্স ক্রোমোজোম ঘটিত ক্যারেক্টার কেন পুরুষেই বেশি দেখা যায় সেটাও বোঝা গেল। তাহলে মোটামুটি এই জিনিসটা বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই তিনটে রোগ সম্পর্কে ভালো করে পড়বে, তাদের উত্তরাধিকারগুলো দেখবে, আর এই কোয়েশ্চেনগুলো সলভ করে আমাকে দেখাবে। ঠিক আছে, কোনো জায়গা বোঝার অসুবিধে থাকলে পরে আমায় জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর সামান্য একটুখানি অংশ বাকি রইল চ্যাপ্টারের, সেটা আমরা পরের দিন শেষ করব। তাহলে আসি, নমস্কার।